এইচএসসি 26 ব্যাচ ফ্লোচার্ট নিয়ে কিন্তু তোমাদের সবারই অনেক সমস্যা। কোন প্যাসেজগুলো ফ্লোচার্টের জন্য ইম্পর্টেন্ট, ফ্লোচার্ট কীভাবে লিখতে হয়, ঠিক আছে, অনেক প্রশ্ন। সো আজকের এই ক্লাসটা করলে ফ্লোচার্টের যত সমস্যা, যত প্রশ্ন আছে তাও সব কিছুর উত্তর তুমি পেয়ে যাবে, ঠিক আছে। এই ফ্লোচার্টের ক্লাসটা তুমি যদি করো, ঠিক আছে, এইচএসসি পরীক্ষায় ফ্লোচার্টে 10-এ 10 পাওয়া তোমার জন্য কোনো বিষয়ই না, ঠিক আছে। এই ক্লাসটা করলে ফ্লোচার্ট শিওর 10-এ 10 পাবা তুমি, ঠিক আছে। এখন সবার প্রথমে প্রশ্ন থাকে যে ফ্লোচার্টের জন্য আমরা কোন কোন প্যাসেজগুলো পড়বো বা ফ্লোচার্টের জন্য কোন কোন প্যাসেজগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথমে আমরা এই যে দেখি যে ফ্লোচার্টের জন্য আসলে কোন কোন প্যাসেজগুলো ইম্পর্টেন্ট। এই যে যেখানে যে প্যাসেজ 10টা প্যাসেজ দেওয়া আছে, মাত্র কয়টা প্যাসেজ দেওয়া আছে? 10টা প্যাসেজ। এই 10টা প্যাসেজ কিন্তু ফ্লোচার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ফ্লোচার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। 10টা প্যাসেজ খুবই গুরুত্বপূর্ণ ফ্লোচার্টের জন্য। এই 10টা প্যাসেজের ফ্লোচার্ট তুমি যদি করতে পারো তো ইনশাআল্লাহ পরীক্ষায় তুমি একটা 100% কমন পাবাই পাবা, ঠিক আছে। এই যে 10টা প্যাসেজ, এই 10টা প্যাসেজের ফ্লোচার্ট তোমাকে করতে হবে, করলে তুমি 100% কমন পাচ্ছ ইনশাআল্লাহ। এখন এই 10টা প্যাসেজেরই ফ্লোচার্ট দেখো আমরা কিন্তু ধারাবাহিকভাবে তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি। যে প্রথমে নিয়ম দিয়েছি, এরপরে প্রত্যেকটা প্যাসেজের আলাদা আলাদা ফ্লোচার্ট, বোর্ড স্ট্যান্ডার্ড ফ্লোচার্ট, বোর্ডে আসা ফ্লোচার্টগুলো আমরা প্রত্যেকটা হাতে ধরে ধরে আজকে সলভ করব, ঠিক আছে। এই ক্লাসটা তুমি যদি ফ্লোচার্টের এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করতে পারো, পরীক্ষায় যে কোনো ফ্লোচার্ট আসলে তুমি 100% সঠিকভাবে তুমি উত্তর করতে পারবা, ঠিক আছে। সো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ফ্লোচার্টের যে ক্লাসটা আছে ক্লাসটা শুরু করি। তাহলে প্রথম যে বিষয়টা ছিল সাজেশনের বিষয়, আমি আবারও বলছি, এইখানে যেইগুলো দেয়া আছে এইগুলো তুমি যদি করতে পারো, অর্থাৎ এই যে 10টা দেয়া আছে এই 10টা তুমি যদি প্র্যাকটিস করতে পারো ফ্লোচার্ট, তোমার 100% একটা কমন আসবে। এই যে 100% কমন আসবে, ঠিক আছে, 100% কমন, 100% কমন আসবে। কথা কি ক্লিয়ার? এই জন্য তোমাকে কি করতে হবে? এই 10টা প্র্যাকটিস করতেই হবে, ঠিক আছে। এই 10টা যদি তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি নিশ্চিত থাকতে পারো তোমার পরীক্ষায় একটা কমন আসবেই আসবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? তাহলে এই যে আমরা সাজেশন পেয়ে গেছি, এবার এই সাজেশনের প্রত্যেকটা ধরে ধরে আমরা সলভ করে দেখাবো যে কীভাবে করতে হয়। তার আগে ফ্লোচার্টের নিয়মগুলো আমরা জেনে আসি। আচ্ছা, ফ্লোচার্ট করার ক্ষেত্রে যে বিষয় তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যেটা আমরা রাখি না, ঠিক আছে, যে বিষয়গুলো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, কী বিষয়ে খেয়াল রাখতে হবে দেখি। আচ্ছা, অবশ্যই একটি টাইটেল বা শিরোনাম দিতে হবে। কি দিতে হবে? টাইটেল অথবা শিরোনাম দিতে হবে। যে টাইটেল অথবা শিরোনাম দিতে হবে। এখন প্রশ্ন হতে পারে যে কিভাবে শিরোনাম দিতে হয়। দেখো কিভাবে শিরোনাম দিতে হয়। লিখবা এ ফ্লো চার্ট শোয়িং, প্রথমে এইটুক দিবা, এ ফ্লো চার্ট শোয়িং দেওয়ার পরে এইখানে সেই টপিকটা বসাবা যে টপিকে তোমাকে লিখতে বলছে, ঠিক আছে। কোন টপিকে লিখতে বলছে, টপিক কিভাবে বের করবো সেটাও আমি দেখাচ্ছি, সমস্যা নেই। টপিক দিবা, দেন লিখবা ইজ গিভেন বিলো, এটি হচ্ছে তোমার শিরোনাম। প্রত্যেকটা ফ্লোচার্টের শিরোনামই একটা হবে। তাহলে কি লিখবো? আ ফ্লোচার্ট শোয়িং, এখানে টপিক ইজ গিভেন বিলো। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের শিরোনাম। শিরোনাম দিলাম। শিরোনাম দেওয়ার পরে মনে রাখতে হবে যে বক্সের ভিতরে কোনো ফুল স্টপ দেওয়া যাবে না। মনে রাখবো নো ফুল স্টপ, নো ফুল স্টপ, নো ফুল স্টপ, কোনো ফুল স্টপ বসবে না, নো ফুল স্টপ। বক্সে নাম্বারিং করতে হবে, এই যে নাম্বারিং করতে হবে এবং অ্যারো সাইন দিতে হবে, মাস্ট বি তোমাকে অ্যারো সাইন দিতে হবে, ঠিক আছে। বক্সগুলো একই মাপের হবে, বক্সগুলো সুন্দর দেখানোর জন্য একই মাপের করলে জিনিসটা দেখতে ভালো দেখায় আর কি, জন্য একই সমান বা একই সাইজের করব আমরা। আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, নো বক্স নো মার্কস। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, যে তুমি যদি বক্স না করো তাহলে তুমি কিন্তু কোনো মার্কসই কিন্তু পাবা না। তোমাকে অবশ্যই বক্স করতে হবে, অবশ্যই কি করতে হবে? অবশ্যই হচ্ছে বক্স করতে হবে। নো বক্স নো মার্কস। আচ্ছা, তারপর দেখেন শোয়িং, এবার টপিক, এই যে বিষয়টা বলছিলাম যে টপিক কিভাবে ফাইন্ড আউট করবো, এই যে টপিক ফাইন্ড আউট করতে গেলে তোমাকে এই পয়েন্টটা দেখতে হবে। ক্লিয়ার? টপিক ফাইন্ড আউট করতে গেলে এই পয়েন্টটা দেখতে হবে। কি বলছে? শোয়িং অথবা মেনশনিং, কোশ্চেনে তুমি এই শব্দটা পাবা, শোয়িং অথবা মেনশনিং। এরপরে যে বিষয় উল্লেখ করা হয়েছে, এরপরে যে বিষয়টা উল্লেখ করা হচ্ছে সেই তথ্য দিয়ে এই ফ্লোচার্টটা কী করতে হবে? তৈরি করতে হবে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। তাহলে এটাই হচ্ছে আমাদের টপিক, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের টপিক। ক্লিয়ার? এটাই আমাদের টপিক। এই যে টপিক লিখে দিচ্ছি, টপিক। তাহলে টপিক কিভাবে বুঝবো? কোশ্চেনে শোয়িং অথবা মেনশনিংয়ের পরে যে বিষয়টা উল্লেখ করা আছে এটাই হচ্ছে আমাদের টপিক, এবং ওই টপিক, ওই মূল বিষয়টা দিয়ে আমাদের ফ্লোচার্ট তৈরি করতে হবে। ক্লিয়ার? আর স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে আমরা লেখাটা কি করব? শুরু করব। ক্লিয়ার? তাহলে এই ফ্লোচার্ট করতে গেলে আমাদের এই বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখা লাগবে। আচ্ছা, এবার আসেন সেকেন্ড পেজে কি বলছে। ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে প্রতিটি সেন্টেন্সকে কিসে কনভার্ট করতে হবে? ফ্রেসে রূপান্তর করতে হবে। কিসে রূপান্তর করতে হবে? ফ্রেসে রূপান্তর করতে হবে। অর্থাৎ সেন্টেন্সকে আমরা কিসে কনভার্ট করব? ফ্রেসে কনভার্ট করব। সেন্টেন্স কনভার্ট হয়ে যাবে কিসে? ফ্রেসে হয়ে যাবে। কিভাবে ফ্রেস হতে পারে দেখি।
ভার্বের সাথে আইএনজি প্লাস সাম ওয়ার্ডস এইভাবে ফ্রেজ হতে পারে। বাই বা ফর প্লাস ভার্বের সাথে আইএনজি সাম ওয়ার্ডস এভাবে ফ্রেজ করতে পারো। টু প্লাস ভি অন সাম ওয়ার্ডস এভাবে ফ্রেজ হতে পারে। ভার্বের সাথে এস বাই এস সাম ওয়ার্ডস এভাবেও ফ্রেজ হতে পারে। তারপর V3 সাম ওয়ার্ডস এটাও ফ্রেজ হতে পারে। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন এভাবে লিখলেও সেটা ফ্রেজ হয়ে যায়। তারপরে নাউন অফ নাউন ফ্রেজ এভাবেও তুমি ফ্রেজে কনভার্ট করতে পারো, অথবা নাউন ফ্রেজ দিয়েও কি ফ্রেজে কনভার্ট করা যায়। অর্থাৎ এই স্ট্রাকচারগুলো ফলো করলেই আমরা কোনো সেন্টেন্সকে ফ্রেজে কনভার্ট করতে পারবো। ক্লিয়ার? এবার দেখেন মোস্ট ইম্পর্টেন্ট যে লাইন, এই যেইটা কি বলছে, খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন, সবাই মনোযোগ দিয়ে দেখেন। যে প্রথম বক্সটিতে যে ধরনের গঠন দেয়া রয়েছে সেই অনুযায়ী করতে হবে। অর্থাৎ প্রথমটাতে যদি আইএনজি থাকে, আইএনজি দিয়ে শুরু হয়, তাহলে প্রত্যেকটা আইএনজি দিয়ে শুরু করতে হবে। প্রথমটার গঠন যদি বাই বা ফর প্লাস ভার্বের সাথে আইএনজি হয়, তাহলে প্রত্যেকটা বাই প্লাস ফর অর্থাৎ বাই ফর প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটা মানে প্রথমটা যদি টু প্লাস ভি1 থাকে, পরেরগুলোও টু প্লাস ভি1 দিয়ে শুরু করতে হবে। প্রথমটা যদি ভার্বের সাথে এস বাই এস দিয়ে থাকে, তাহলে পরেরগুলোও কি ভার্বের সাথে এস বাই এস দিয়ে আমাদেরকে শুরু করতে হবে। অর্থাৎ প্রথমটার প্যাটার্ন অনুযায়ী আমাদের বাকি যে পাঁচটা আছে এই পাঁচটা কী করতে হবে, সেম প্যাটার্ন দিয়েই স্টার্ট করতে হবে। এগুলো আমরা মাথায় রাখবো। তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে প্রথমে আমরা দেখলাম কোন কোন বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, বা কোন কোন বিষয়গুলো যদি আমরা মাথায় না রাখি তাহলে আমাদের কিন্তু ফ্লোচার্ট ভুল যেতে পারে, সেগুলো দেখলাম। তারপর আমরা দেখলাম যে ফ্লোচার্ট কীভাবে লিখবো, বক্সে যে ইনফরমেশনগুলো দেবো সেই ইনফরমেশনগুলো কেমন হবে, কেমন স্ট্রাকচার হবে সেটাও কিন্তু আমরা দেখলাম। এবার আমরা একটা প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? এবার আমরা প্র্যাকটিসে যাব সিভিক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, দেখেন সিভিক এঙ্গেজমেন্ট যেটা আমাদের সাজেশনের শুরুতেই ছিল। এই দেখেন যেটা আমাদের সাজেশনের কোথায় ছিল, সাজেশনের শুরুতেই কিন্তু এই যে সিভিক এঙ্গেজমেন্টটা ছিল, এই যে সিভিক এঙ্গেজমেন্ট, এবং এটাই কিন্তু 3টা স্টার দেওয়া আছে, মানে কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু বুঝতেই পারতেছো। আচ্ছা, আগে আমরা প্যাসেজটা খুব ভালোভাবে পড়ি। কি বলছে দেখি, এডুকেশন এইমস টু ব্রিং, শিক্ষার লক্ষ্য টু ব্রিং আনা, ব্রিং শব্দ অর্থ আনা, ব্রিং অ্যাবাউট মানে আনা, পজিটিভ চেঞ্জ ইতিবাচক পরিবর্তন আনা, ইন আওয়ার বিহেভিয়ার আমাদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনা। ইট হেল্পস আস এটা আমাদেরকে সাহায্য করে, ট্রাই টু চেঞ্জ আওয়ার লিভস আমাদের জীবনকে পরিবর্তন করতে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অর্থাৎ এবং দ্য সোসাইটি উই লিভ ইন এবং সমাজকে পরিবর্তন করতে যেখানে আমরা বাস করি। ঠিক আছে, এডুকেশন ডাজ নট ইলুমিনেট মানে শিক্ষা যেটা ইলুমিনেট মানে আলোকিত করে না, আওয়ার মাইন্ড আমাদের মনকে আলোকিত করে না, অর ডাজ নট ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি এবং সম্প্রদায়ের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে না, ইজ নট কমপ্লিট অ্যাট অল সেটা কখনোই প্রকৃত শিক্ষা হতে পারে না। এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেড শিক্ষা শুধুমাত্র গ্রেড অর্জন করা না, ঠিক আছে, গ্রেড অর্জন করা না, অর রিসিভিং সার্টিফিকেট অর্জন করা নয়। উই ইউজ এডুকেশন আমরা শিক্ষাকে ব্যবহার করি টু মেক লাইফ বেটার আমাদের জীবনকে সুন্দর করতে আমরা শিক্ষাকে ব্যবহার করি। উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ আমরা জ্ঞানকে প্রয়োগ করতে আশাবাদী, জ্ঞান দক্ষতা মূল্যবোধকে প্রয়োগ করতে আশাবাদী, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম যেটা আমরা আমাদের ক্লাসরুমে শিখে থাকি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট আমাদের সম্পৃক্ততায়, উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড অর্থাৎ বহির্বিশ্বে অর্থাৎ বাইরের জগতের সাথে সম্পৃক্ততার মাধ্যমে আমরা আমাদের জ্ঞান মূল্যবোধ এবং এবং দক্ষতাকে কি প্রয়োগ করতে আশাবাদী। অ্যান্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়ে আমরা এগুলোকে আরও বিভিন্নভাবে কী করতে পারি, প্রয়োগ করতে পারি। লেটস হ্যাভ এ লুক অ্যাট হাউ এডুকেশন ওয়ার্কস চলো এবার দেখি শিক্ষা কীভাবে কাজ করে। বলতেছে লার্নার সিভিক এঙ্গেজমেন্ট শিক্ষার্থীদের কাছে নাগরিক সম্পৃক্ততা বা জনসম্পৃক্ততা ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড ব্যাপকভাবে প্রশংসিত অল ওভার দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্বে। সিভিক এঙ্গেজমেন্ট মিনস নাগরিক সম্পৃক্ততার মানে হচ্ছে ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্স মানে পার্থক্য তৈরির জন্য কাজ করা, ইন সিভিক লাইফ মানে নগরীয় জীবনে বা নাগরিক জীবনে পার্থক্য তৈরির জন্য কাজ করাই হচ্ছে কি সিভিক এঙ্গেজমেন্ট। আচ্ছা, অফ দ্য কমিউনিটি সম্প্রদায়ের। আর এই পরিবর্তন তুমি যখন করবা, পরিবর্তন করতে গেলে তোমাকে কিছু জিনিস ব্যবহার করা লাগবে। কি ব্যবহার করা লাগবে? তোমার জ্ঞান দক্ষতা মূল্যবোধ অনুপ্রেরণা এগুলো ব্যবহার করা লাগবে। অর্থাৎ এইগুলো ব্যবহার করে তুমি যখন নাগরিক জীবনে পরিবর্তন আনার জন্য কাজ করবা তখন সেটাকেই সিভিক এঙ্গেজমেন্ট বলা হয়। আচ্ছা, সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস মানে জাগিয়ে তোলে দ্য কোয়ালিটি অফ লাইফ জীবন ধরনকে জাগিয়ে তোলে ইন আ কমিউনিটি একটি সম্প্রদায়ের, বাই কন্ট্রিবিউটিং অবদান রাখার দ্বারা, কিসে অবদান রাখার দ্বারা, দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল মানে স্বাস্থ্য এবং মানুষের সুস্থতায় অবদান রাখার দ্বারা একটা সমাজের বা একটা সম্প্রদায়ের জীবন ধারণকে আরও উন্নত করে দেয় আর কি সিভিক এঙ্গেজমেন্ট। তারপর বলতেছে সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস মানে হচ্ছে নগর সম্পৃক্ততার কাজে নিযুক্ত স্বতন্ত্র ব্যক্তি,
রিকগনাইজ স্বীকৃতি দেয় দেমসেলস তারা নিজেদেরকে স্বীকৃতি দেয় একজন মেম্বার সদস্য হিসেবে স্বীকৃতি দেয় অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি একটা বিশাল সম্প্রদায়ের সদস্য হিসেবে স্বীকৃতি দেয় অ্যান্ড আর কনসার্ন অ্যাবাউট সবসময় চিন্তাগ্রস্ত থাকে নগরীয় বিষয় নিয়ে সবসময় চিন্তাগ্রস্ত থাকে দে কনসিডার দেমসেলস তারা নিজেদেরকে বিবেচনা করে রেসপন্সিবল সিটিজেন দায়িত্বশীল নাগরিক হিসেবে তারা নিজেদেরকে বিবেচনা করে হু টেক অ্যাকশান যে কী করে পদক্ষেপ নেয় অর রেইজ দেয়ার ভয়েস অথবা মানে প্রতিবাদ জানায় এগেনিস্ট বিরুদ্ধে ইনজাস্টিস অন্যায় অবিচার বর্ণবৈষম্য এবং সকল ধরনের সামাজিক ব্যাধির বিরুদ্ধে কী করে প্রতিবাদ জানায় সো আমরা দেখলাম প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা প্যাসেজটা পড়লাম ফ্লো চার্টের জন্য এতটুকু প্যাসেজই আসছে পরীক্ষায় এবার আমরা এর উপর বেস করে আমরা একটা ফ্লো চার্ট নিয়ে আসছি এই যে তোমাদের ঠিক আছে এটা কিন্তু বোর্ড কোশ্চেন সবাই খেয়াল করো 23 সালে কিন্তু এখান থেকে কোশ্চেন আসছে আচ্ছা প্রথমে আমাদের কি বলছিলাম নিয়মের প্রথমে কি ছিল আমাদেরকে শিরোনাম দিতে হবে এই যে টাইটেল বা শিরোনাম দিতে হবে শিরোনাম দেওয়ার নিয়ম হচ্ছে এ ফ্লো চার্ট শোয়িং টপিক দিব ইজ গিভেন বিলো আচ্ছা ক্লিয়ার তাহলে আমরা লিখি এ ফ্লো চার্ট শোয়িং আচ্ছা এবার আসেন টপিক দিতে হবে তাই তো এই যে ফ্লো চার্ট শোয়িং দিছি এবার টপিক উল্লেখ করতে হবে এখন আমরা এই যে টপিক কিভাবে পাবো বলছিলাম টপিক এইভাবে পাবো যে শোয়িং অথবা মেনশনিং এর পরে যে বিষয় উল্লেখ আছে সেইটাই হচ্ছে আমাদের টপিক সেটাই কি সেটাই হচ্ছে আমাদের টপিক তাহলে এবার আমরা কোশ্চেনে চলে যাই কোশ্চেনে কি বলছে দেখি কোশ্চেন কই দেখেন এই যে শোয়িং এই যে শোয়িং দেখা যাচ্ছে এরপরে যেটা বলে দিচ্ছে সেটাই হচ্ছে আমাদের টপিক এরপরে কি বলছে এরপরে বলছে হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন মানে শিক্ষার গুরুত্ব কি এটা বলছে এটা বলছে শিক্ষার গুরুত্ব তাহলে এটাই হচ্ছে আমাদের টপিক এটাই হচ্ছে আমাদের মূল টপিক এটাই হচ্ছে আমাদের টপিক ঠিক আছে সরি এটাই হচ্ছে আমাদের টপিক দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন এই যে এইটুকু হচ্ছে আমাদের কি এইটুকু হচ্ছে আমাদের মূল টপিক ক্লিয়ার তাহলে শিক্ষার গুরুত্ব নিয়ে আমাদেরকে এই ফ্লোচার্টটা তৈরি করতে হবে এখন কথা কি ছিল প্রথমটার প্যাটার্ন অনুযায়ী বাদবাকিগুলো হবে এই যে প্রথমটার প্যাটার্ন কি আছে প্রথমটার প্যাটার্ন আছে ভার্বের সাথে এস অথবা ইএস তাহলে এই প্যাটার্ন দিয়ে আমাদের বাকিগুলো কি করতে হবে লিখতে হবে এবং ফ্লোচার্ট লেখার ক্ষেত্রে বলে দিই নো ফুল স্টপ কোনো ফুল স্টপ কিন্তু হবে না নো ফুল স্টপ কোনো ফুল স্টপ হবে না নো ফুল স্টপ ওকে আবার ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার START স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার এটা মাথায় রাখতে হবে স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে আচ্ছা তাহলে ভার্বের সাথে S by S আছে তাহলে আমরা প্রত্যেকটাই কি করব ভার্বের সাথে S by S দিয়ে শুরু করব মানে শিক্ষার গুরুত্ব কেন মানে কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমাদেরকে লিখতে হবে যার একটা বলে দিচ্ছে ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জ ঠিক আছে এই যে ব্রিংস অ্যাবাউট পজিটিভ চেঞ্জ এইটা বলে দিছে ঠিক আছে শিক্ষার আর কি কি গুরুত্ব আছে আমাদেরকে সেটা এখানে কি করতে হবে তুলে ধরতে হবে আচ্ছা দেখেন তারপরে বলছে ইট হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লিভস এটা আমাদেরকে জীবন ধরন পরিবর্তন করতে সাহায্য করে তাহলে আমরা এটা দিতে পারি হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লিভস অ্যান্ড সোসাইটি এটা বলতে পারি ঠিক আছে লিভস অ্যান্ড সোসাইটি এটা আমরা কি বলতে পারি তাহলে লিখি হেল্পস আস ট্রাই টু চেঞ্জ আওয়ার লিভস অ্যান্ড সোসাইটি এই যে বলতে পারি এই যে দেখেন ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হয়েছে প্রথমটার প্যাটার্ন কী ছিল প্রথমটার প্যাটার্ন ছিল হচ্ছে ভার্বের সাথে এস অথবা ইএস এই দেখেন আমিও ভার্বের সাথে S by S দিয়ে শুরু করছি এবং নো ফুল স্টপ কোনোটাই কিন্তু ফুল স্টপ ইউজ করি নাই তাহলে একটা হয়ে গেল আচ্ছা তারপরে দেখেন কি বলছে আচ্ছা এই যে ইলুমিনেটস আওয়ার মাইন্ড আমাদের মনকে কি করে আলোকিত করে যেহেতু ইলুমিনেট আছে আর আমাদের এখানে শুরু হয়েছিল কি দিয়ে S by S দিয়ে শুরু হয়েছিল না তাহলে আমরা S by S দিয়ে কি লিখবো তাহলে আমরা লিখবো ইলুমিনেটস এই যে ইলুমিনেটস আওয়ার মাইন্ড এটা আমাদের মনকে কি করে আলোকিত করে দেখেন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে ঠিক আছে তারপরে এই যে S by S আছে ঠিক আছে নো ফুল স্টপ কোনো ফুল স্টপ নাই এবার আসেন আর কি দেওয়া যায় এটাগুলো সব শিক্ষার কিন্তু গুরুত্ব বলা হচ্ছে
এবার কি করে দেখেন, ডাজ নট ইনস্পায়ার আস, আচ্ছা, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, মানে অনুপ্রাণিত করে, যে ইনস্পায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, সম্প্রদায়ের জন্য কাজ করতে অনুপ্রাণিত করে, ঠিক আছে। তাহলে দেখেন ইনস্পায়ার আছে, কিন্তু আমাদের কি করতে হবে, এস বাই এস যুক্ত করতে হবে, তাই তো। তাহলে আমরা দিব ইন্সপায়ার্স আস, ইন্সপায়ার আস টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, এই যে টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, ওকে। এই যে ক্যাপিটাল লেটার, ভার্বের সাথে এস বাই এস, নো ফুল স্টপ, ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন 5-এ কি বলা যায়। আচ্ছা, 5-এ বলা যেতে পারে, আচ্ছা এবার দেখেন, উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, আমরা আশাবাদী, প্রয়োগ করতে আশাবাদী, আমাদের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধকে প্রয়োগ করতে আশাবাদী। আচ্ছা, তার আগে এই লাইনটা দেওয়া যায়, দেখেন আমাদের জীবনকে এটা কী করে, সুন্দর করে, তাই না। এই যে তাহলে মেক লাইফ বেটার, আমাদের জীবনকে সুন্দর করা, এটাও কিন্তু শিক্ষার একটা গুরুত্ব, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি কি, এই যে মেক্স লাইফ বেটার, মেক্স লাইফ বেটার, আমরা কি করতে পারি, এটা বলতে পারি, ক্লিয়ার। 5টা হয়ে গেছে। এবার আসেন 6 দাগে। 6 দাগে আমরা এই তথ্যটা দিব যে উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই, আমরা প্রয়োগ করতে আশাবাদী, আমাদের জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধকে প্রয়োগ করতে আশাবাদী। এখন এটাকে লিখতে হবে, শিক্ষা আমাদেরকে শেখায়, ঠিক আছে, শিক্ষা আমাদেরকে কি করে, শেখায় জ্ঞান, মূল্যবোধ এবং দক্ষতা কিভাবে প্রয়োগ করতে হয়। তাহলে শেখানো ইংরেজি হচ্ছে টিচ, ঠিক আছে, শেখানো ইংরেজি কি, TEACH, টিচ, যেহেতু এস বাই এস দিয়ে শুরু হয়েছে, টিচেস, তাহলে এই যে টিচেস, তাহলে দিয়ে দিলাম টিচেস। এবার টু অ্যাপ্লাই দ্য, টিচেস টু অ্যাপ্লাই দ্য নলেজ, স্কিলস অ্যান্ড ভ্যালুস, এই যে মানে শিখাই যে কিভাবে জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধকে কি করতে হয়, প্রয়োগ করতে হয়। টিচেস টু অ্যাপ্লাই, প্রয়োগ করতে শেখায়, কি প্রয়োগ করতে শেখায়, জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধকে প্রয়োগ করতে শেখায়। সো আমরা যদি প্যাসেজটা খুব ভালোভাবে পড়ি, তাহলে এই যে ফ্লোচার্ট করা আমাদের জন্য কিন্তু সহজ হবে। তো 1 নম্বর ফ্লোচার্ট হয়ে গেল। এবার আসেন দ্বিতীয়, ফোক মিউজিক, ঠিক আছে। ফোক মিউজিক, এটাও কিন্তু যে সাজেশন ছিল, এই সাজেশনের কিন্তু মনে হয় 2 নম্বরেই ছিল, এই দেখেন ফোক মিউজিক, ঠিক আছে, এই যে 2 নম্বরে ফোক মিউজিক, ক্লিয়ার। এবার 2 নম্বরেরটা করতেছি আমরা, ফোক মিউজিক কি বলছে, আগে প্যাসেজটা পড়ি, দেন তাহলে বুঝতে আরও সুবিধা হবে, ক্লিয়ার। ফোক মিউজিক কনসিস্ট অফ মানে গঠিত, সংস মানে গান, মিউজিক মানে সঙ্গীত দিয়ে গঠিত, ঠিক আছে, গান এবং সঙ্গীত দিয়ে গঠিত। কি বলছে, অফ এ কমিউনিটি, একটি সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে এই ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীতটা গঠিত। দ্যাট আর নট ইনফ্লুয়েন্স, যেটা প্রভাবিত নয়। ইনফ্লুয়েন্স শব্দের অর্থ কি, ইনফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে প্রভাবিত হওয়া, ঠিক আছে, ইনফ্লুয়েন্স শব্দের অর্থ হচ্ছে প্রভাবিত হওয়া, কিন্তু এখানে নট বলেছে, নট ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হয় না। বাই এনি সফিস্টিকেটেড শব্দের অর্থ কি, সফিস্টিকেটেড শব্দের অর্থ হচ্ছে অভিজাত, ঠিক আছে, অভিজাত। মিউজিক্যাল রুলস, ঠিক আছে, মানে সঙ্গীতের নিয়ম, অভিজাত সঙ্গীতের নিয়ম, অথবা এনি কোনো স্ট্যান্ডার্ড মানে আদর্শ, ঠিক আছে, আদর্শ সঙ্গীতের নিয়ম দ্বারা প্রভাবিত হয় না। তাহলে কি দেখলাম, ফোক মিউজিক গঠিত হয় গান এবং সঙ্গীতের সমন্বয়ে একটা সম্প্রদায়ের, দ্যাট আর নট ইনফ্লুয়েন্স, যেটা প্রভাবিত হয় না, বাই এনি, ঠিক আছে, বাই এনি কোনো অভিজাত সঙ্গীতের শৈলী বা নিয়ম দ্বারা অনুপ্রাণিত হয় না, বা রীতি দ্বারা অনুপ্রাণিত হয় না, বা প্রভাবিত হয় না, অথবা কোনো আদর্শ মিউজিকের অর্থাৎ সঙ্গীতের নিয়ম দ্বারা প্রভাবিত হয় না। বাংলাদেশ হ্যাজ আ হেরিটেজ, বাংলাদেশে একটা ঐতিহ্য আছে, অফ রিচ ফোক মিউজিক, মানে বাংলাদেশে একটা সমৃদ্ধ লোকসঙ্গীতের ঐতিহ্য রয়েছে। যে বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক, ঠিক আছে, রিচ বলতে সমৃদ্ধ, লোকসঙ্গীতের একটা কি রয়েছে, হেরিটেজ শব্দের অর্থ ঐতিহ্য রয়েছে। হুইচ ইনক্লুডস, যেটার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, বোথ উভয়, কি উভয়, রিলিজিয়াস ধর্মীয় এবং সেকুলার শব্দের অর্থ অসাম্প্রদায়িক গান, উভয় কি অন্তর্ভুক্ত রয়েছে। ফোক মিউজিক মে বি ডেসক্রাইব, মানে এই লোকসঙ্গীতকে কী করা হয়, ব্যাখ্যা করা যেতে পারে অ্যাজ দ্য টাইপ অফ অ্যানসিয়েন্ট মিউজিক, অ্যানসিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে প্রাচীন, ঠিক আছে, অ্যানসিয়েন্ট শব্দের অর্থ কি, প্রাচীন,
প্রাচীন মিউজিক হিসেবে অর্থাৎ সঙ্গীত হিসেবে, সঙ্গীতের ধরন হিসেবে এটাকে বর্ণনা করা যেতে পারে। ডেসক্রাইব মানে বর্ণনা করা যেতে পারে। হুইচ স্প্রিং শব্দ অর্থ উচ্চারিত হওয়া, যেটা উচ্চারিত হয় ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের হৃদয়ের ভেতর থেকে উচ্চারিত হয়। বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, ঠিক আছে। বেসড অন মানে ভিত্তি, কিসের উপর ভিত্তি করে প্রকাশ করা হয়, অভিব্যক্তি প্রকাশ করা হয়? ন্যাচারাল স্টাইল মানে সাধারণ ধরন, অফ এক্সপ্রেশন মানে অভিব্যক্তির সাধারণ ধরনের উপর ভিত্তি করেই কী করা হয়, এটাকে প্রকাশ করা হয়ে থাকে বা গাওয়া হয়ে থাকে। বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে, সরি, আনইনফ্লুয়েন্স মানে হচ্ছে অপ্রভাবিত, ঠিক আছে, বা প্রভাবমুক্ত থাকে। কিসের প্রভাবমুক্ত থাকে? উচ্চাঙ্গ সঙ্গীত অথবা আধুনিক জনপ্রিয় গানের, ঠিক আছে, গানের যে নিয়মকানুন আছে এই নিয়মকানুনের প্রভাবমুক্ত থাকে, ঠিক আছে। এনি অ্যারেঞ্জমেন্ট বলতে এখানে বিন্যাস বোঝাইছে, ঠিক আছে। অ্যারেঞ্জমেন্ট শব্দের অর্থ কি? বিন্যাস। অফ সাউন্ড, যে কোনো ধরনের শব্দের বিন্যাস, ক্রিয়েটেড বাই, যেটা সৃষ্টি করা হয়, কম্বিনেশন সংমিশ্রণের মাধ্যমে, সংমিশ্রণের দ্বারা। কিসের সংমিশ্রণ? সুর, কণ্ঠ এবং বাদ্যযন্ত্র এবং নাচ, এই সব কিছুর সমন্বয়ে, এই সব কিছুর কম্বিনেশনে যেই শব্দের যে বিন্যাস সৃষ্টি করা হয়, সাউন্ড ক্রিয়েটেড অর্থাৎ শব্দের বিন্যাস যে সৃষ্টি করা হয়, মে বি ডিসক্রাইব, সেটাকে বর্ণনা করা যেতে পারে অ্যাজ মিউজিক, সঙ্গীত হিসেবে বর্ণনা করা যেতে পারে। ফোক মিউজিক ইজ দ্য কম্বিনেশন, ফোক মিউজিক মানে হচ্ছে লোকসঙ্গীত, এটা হচ্ছে একটা সংমিশ্রণ বা একটা মিশ্রণ, অফ সংস গানের মিশ্রণ, টিউন সুরের মিশ্রণ, ড্যান্স নৃত্যের মিশ্রণ, দ্যাট অরিজিনেট যেটা উৎপত্তি হয়েছে, ফ্রম দ্য ট্র্যাডিশনাল কালচার মানে ঐতিহ্যগত সংস্কৃতি, অফ অর্ডিনারি পিপল সাধারণ মানুষের ঐতিহ্যগত সংস্কৃতি থেকে যেটা অরিজিনেট উৎপত্তি হয়েছে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, বাউল সংস আর এ কম্বিনেশন অফ টিউন, বাউল সংস হচ্ছে কি সুর, সঙ্গীত এবং নৃত্যের একটা কি সংমিশ্রণ, দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ যেটা পরিচিত, অ্যাসোসিয়েটেড উইথ শব্দের অর্থ কি? অ্যাসোসিয়েটেড উইথ শব্দের অর্থ হচ্ছে পরিচিত, দ্য বাউল ট্র্যাডিশন নামে পরিচিত বাংলায়, অর্থাৎ বাউলের ঐতিহ্য হিসেবে বাংলায় এটা পরিচিত। সো আমরা দেখলাম প্যাসেজটা খুব সহজেই পড়ছি এবং এতটুকু প্যাসেজই তোমাদের ফ্লোচার্টের জন্য আসবে, এর বাইরে আর আসবে না। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, এবার এখান থেকে আমাদের করতে হবে, প্রথমে আমরা শিরোনাম দিব। শিরোনামটা আমি দিলাম না, শিরোনাম দেওয়ার নিয়ম কি আপনারা খুব ভালোভাবে জানেন। এই যে আমি এখানে দিয়ে দিছি, দেখেন, প্রথমে দিব আ ফ্লোচার্ট শোয়িং, টপিক দিব ইজ গিভেন বিলো। টপিক কিভাবে খুঁজে বের করতে হবে আমি আবারও বলে দিচ্ছি। টপিক শোয়িং অথবা মেনশনিংয়ের পরে যে শব্দটা উল্লেখ করে দিছে, এই যে শোয়িং, এই যে শোয়িং অথবা মেনশনিংয়ের পরে যে শব্দটা উল্লেখ মানে যেইটুক উল্লেখ করে দিছে, যে কি উল্লেখ করছে এখানে বলছে হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফোক মিউজিক। ক্যারেক্টারিস্টিক শব্দের অর্থ কি? ক্যারেক্টারিস্টিক শব্দের অর্থ হচ্ছে বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক শব্দের অর্থ কি? ক্যারেক্টারিস্টিক শব্দের অর্থ বৈশিষ্ট্য। অফ ফোক মিউজিক মানে লোকসঙ্গীতের বৈশিষ্ট্য নিয়ে তোমাকে এই ফ্লোচার্টটা কী করতে হবে? তৈরি করতে হবে। ক্লিয়ার? প্রথমে একটা দিয়ে দিছে কম্প্রিজিং সংস অ্যান্ড মিউজিক অফ এ কমিউনিটি, ঠিক আছে, মানে একটা সম্প্রদায়ের গান এবং সঙ্গীত নিয়ে গঠিত হয়, ঠিক আছে। অর্থাৎ কম্প্রিজিং শব্দ অর্থ নিয়ে গঠিত, কী নিয়ে গঠিত হয়? গান এবং সঙ্গীত নিয়ে গঠিত হয়, কার? একটি সম্প্রদায়ের। ক্লিয়ার? আচ্ছা, নাম্বার 2 আমাকে লিখতে হবে। এখন খেয়াল করেন, এখানে দেখেন ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়েছে। কী দিয়ে শুরু হয়েছে? ভার্ব প্লাস আইএনজি। তার মানে আমাদের প্রত্যেকটাই কী করতে হবে? ভার্ব প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটাই ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি একটা বলছে, প্রথমে আমরা দিব এর হচ্ছে বৈশিষ্ট্য দিতে হবে, যে ফোক মিউজিক অর্থাৎ লোকসঙ্গীতের বৈশিষ্ট্য কী। আচ্ছা, আমরা বৈশিষ্ট্য ফাইন্ড আউট করি, দেখি এক একটা করে বৈশিষ্ট্য ফাইন্ড আউট করবো। ক্লিয়ার? আচ্ছা, দেখেন এই যে নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস, এইটা তাহলে এটাও কি এর একটা বৈশিষ্ট্য না? একটা লোকসঙ্গীতের তো বৈশিষ্ট্য যে এখানে মানে আর নট ইনফ্লুয়েন্স মানে প্রভাবিত হয় না, এটা হচ্ছে কোনো অভিজাত কি বলছে? সঙ্গীতের যে নিয়ম, এই নিয়ম দ্বারা প্রভাবিত হয় না। তাহলে এখন এটাকে আমাদের কি করতে হবে? ফ্রেসে কনভার্ট করতে হবে। এখন দেখেন এইখানে প্রথম প্যাটার্ন ছিল আইএনজি, তার মানে আমাদেরকে এখানে আইএনজি দিয়ে শুরু করতে হবে। এখানে দেখেন আর নট আছে, তাই না? এম ইজ আর ওয়াজ ওয়ার, এর আইএনজি ফর্ম হচ্ছে বিং, তাহলে এই যে আমরা দিলাম বিং, সরি এই যে বিং, এম ইজ আর থাকলে আমরা বিং দিব, বিং নট ইনফ্লুয়েন্সড
সফিস্টিকেটেড তো নাকি, হ্যাঁ সফিস্টিকেটেড। মিউজিক্যাল রুলস, ঠিক আছে। তাহলে বিং নট ইনফ্লুয়েন্স প্রভাবিত হয় না, অভিজাত সঙ্গীতের নিয়ম দ্বারা, রীতি দ্বারা অনুপ্রাণিত হয় না। একটা হয়ে গেছে, ক্লিয়ার। এবার দেখি দ্বিতীয়টা, এই দেখেন আইএনজি দিয়ে শুরু করছি, যে আইএনজি, এই যে ভার্ব প্লাস আইএনজি, যেটা দিয়ে শুরু হবে আমাদেরকেও প্রত্যেকটাই কী দিয়ে শুরু করবো, সেটা দিয়েই শুরু করব। আচ্ছা, স্ট্যান্ডার্ড মিউজিক্যাল রুলস, ঠিক আছে, মানে কোনো এই যে আদর্শ মিউজিকের যে নিয়ম, এটা অনুসরণ করে না, অনুসরণ করে না। তাহলে অনুসরণ করা ইংরেজি কি? অনুসরণ করা ইংরেজি হচ্ছে ফলো। অনুসরণ করা ইংরেজি হচ্ছে কি? ফলো। তাইলে আমাদেরকে কি করতে হবে? এই ফলোর সাথে আইএনজি যুক্ত করতে হবে, ফলোইং। আচ্ছা, এখন অনুসরণ করে না, ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে, যেহেতু করে না, নট আছে, মানে নট আছে, এই যে নট ফলোইং, নট ফলোইং স্ট্যান্ডার্ড মিউজিক্যাল, কি বলছে, মিউজিক্যাল স্টাইলস, ST স্টাইলস, এই যে নট ফলোইং, অনুসরণ করে না, স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল অনুসরণ করে না। এইখানেও দেখেন আইএনজি দিয়ে শুরু হয়েছে, এই যে আইএনজি দিয়ে শুরু হয়েছে। এখানেও দেখেন কি ভার্ব প্লাস আইএনজি দিয়ে আমরা কি করছি, স্টার্ট করছি। নট যুক্ত করা যায়, নট যুক্ত করলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এটা আমাদের মতো এই ফলোইংটা আমরা তৈরি করে নিয়ে আসছি, যে অনুসরণ করে না, অনুসরণ করার আগে ইংরেজি ফলো, তাই ফলোইং। আর যেহেতু নট আছে, না আছে, তাই আমরা কি করছি, আগে নট যুক্ত করে দিচ্ছি, হয়ে গেছে। তাহলে দুইটা হইলো। আচ্ছা, এবার দেখেন হেরিটেজ রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস, এগুলো গেল, এগুলোর কিছু দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এই যে উচ্চারিত হয়, ঠিক আছে। স্প্রিং শব্দের অর্থ কি বলেন? স্প্রিং শব্দের অর্থ হচ্ছে উচ্চারিত হওয়া। এই যে স্প্রিং শব্দের অর্থ উচ্চারিত হয়, একটা সম্প্রদায়ের হৃদয় থেকে উচ্চারিত হয়, ঠিক আছে। তাহলে এখন এই যে উচ্চারিত হওয়া, এটার যদি এখন আমরা কি করি, আইএনজিতে কনভার্ট করি, তাহলেই তো হয়ে যাচ্ছে। তাহলে স্প্রিংিং কি বলছে? ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, স্প্রিংিং ফ্রম দ্য হার্ট অফ আ কমিউনিটি, ক্লিয়ার। আচ্ছা, এবার আসেন পাঁচে, পাঁচে কি বলছে দেখি। আচ্ছা, তারপরে বলছে বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন। আচ্ছা, এটাকেও আমরা, এটাও কিন্তু এর বৈশিষ্ট্য, এটাও কিন্তু বৈশিষ্ট্য, যে এটা কি অভিব্যক্তির সাধারণ ধরনে এটা গাওয়া হয়ে থাকে, এটা অভিব্যক্তির সাধারণ ধরনে কি হয়ে থাকে, গাওয়া হয়ে থাকে। তাহলে আমরা এটা বলতে পারি। আচ্ছা, তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা বলতে পারি বিং বেসড, এটা বলতে পারি আমরা, যে বিং বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, ঠিক আছে। বিং বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল, এটা স্টাইল অফ এক্সপ্রেশন, এটা উল্লেখ করে দিই, স্টাইল অফ এক্সপ্রেশন, অর্থাৎ এটা হচ্ছে অভিব্যক্তির সাধারণ ধরনের উপর বেস করে অর্থাৎ ভিত্তি করে হয়ে থাকে। আচ্ছা, এটা গেল। এবার আসেন আর একটা লাগবে আমাদের। আচ্ছা, এই যে আরেকটা পাইছি, আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, এটা আমরা বলতে পারি। এটাও একটা বৈশিষ্ট্য, যে আনইনফ্লুয়েন্সড মানে প্রভাবিত হয় না, বা মানে অপ্রভাবিত, বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে, মানে হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের নিয়ম দ্বারা প্রভাবিত হয় না, বা নিয়ম দ্বারা অপ্রভাবিত, ঠিক আছে, এখানে নিয়ম প্রভাব বিস্তার করে না। তাহলে আমরা কি লিখতে পারি, বিং আনইনফ্লুয়েন্সড, এখানে লিখতে পারি BEING, বিং আনইনফ্লুয়েন্সড, ঠিক আছে। এই দেখেন, বিং আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল কি বলতেছে, মিউজিক, ক্লাসিক্যাল মিউজিক, ঠিক আছে। সো আমরা দেখলাম, আমরা সব সেম প্যাটার্নে করছি, কিছু কিছু জায়গায় আমাদের শব্দ নিজেদের মাথা থেকে একটু এনে তারপরে করা লাগবে, যেমনটা আমরা এখানে ফলোইংয়ের ক্ষেত্রে করছিলাম, ঠিক আছে। আমি আবারও বলছি, যদি আগে নট দেন কোনো সমস্যা নাই, ঠিক আছে, এইগুলো সবই ছিল। আর এইখানেও আপনি নট দিয়ে করতে পারতেন, কিন্তু আমরা বিং দিয়ে করছি, যেহেতু আনইনফ্লুয়েন্সটা এখানে আমরা রাখছি, ঠিক আছে। তো দুইটা হয়ে গেছে। এবার আসেন দ্য লেজেন্ড অফ গাজী, ঠিক আছে, দ্য লেজেন্ড অফ গাজী।
এইটা দেখেন কোথায় আছে, এটাও কিন্তু আমাদের সাজেশনে উল্লেখ করা আছে, এটাও আমাদের সাজেশনে উল্লেখ করা আছে। এই যে দেখেন দ্য লেজেন্ড অফ গাজী, এবং এটা কিন্তু স্টার দেয়া, স্টার মার্ক দেওয়া আছে, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা কী বলতেছে, অ্যাকর্ডিং টু সাম মিথস অ্যান্ড লেজেন্ডস, ঠিক আছে, পুরাণ এবং লোককাহিনী অনুসারে গাজী পীর ওয়াজ এ মুসলিম সেইন্ট, একজন মুসলিম সাধক ছিল, হু ইজ সেইড টু হ্যাভ, যাকে বলা হয়েছিল টু হ্যাভ স্প্রেড ইসলাম, ইসলামের বিস্তার ঘটাতে বলা হয়েছিল যাকে, ইন দ্য পার্টস অফ বেঙ্গল, মানে বাংলার অংশে, ক্লোজ টু দ্য সুন্দরবন, মানে সুন্দরবনের কাছাকাছি বাংলার অংশে যাকে ইসলামের প্রচার ঘটাতে বলা হয়েছিল। হি ওয়াজ ক্রেডিটেড উইথ, অধিকারী ছিল, মেনি মিরাকলস, অলৌকিক ক্ষমতার অধিকারী ছিল, মিরাকল শব্দ অর্থ অলৌকিক ক্ষমতা। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, হি কুড সাপোজলি, ধারণা করা হয় যে, সাপোজলি শব্দ অর্থ ধারণা করা হয় যে, সে পারত কাম ডেঞ্জারাস অ্যানিমালস, মানে বিপজ্জনক প্রাণীদেরকে শান্ত করতে পারত, অ্যান্ড মেক দেম ডসিল, এবং তাদেরকে কী করতে পারত, বশ করতে পারত, ডসিল শব্দ অর্থ বশ করা। হি ইউজুয়ালি ডেপিক্টেড, তাকে চিত্রিত করা হয়েছিল বা বর্ণনা করা হয়েছিল, পটচিত্র এবং স্ক্রল পেন্টিংয়ে তাকে তুলে ধরা হয়েছিল। রাইডিং, আরোহণকৃত অবস্থায়, রাইডিং শব্দের অর্থ হচ্ছে আরোহণকৃত অবস্থায় ছিল, একটা হিংস্র রয়্যাল বেঙ্গল টাইগারের উপর সে আরোহণকৃত অবস্থায় ছিল, এ স্নেক ইন হিজ হ্যান্ড, এবং হাতে একটা কী ছিল, সাপ ছিল, বাট ইন নো অ্যাপারেন্ট ডেঞ্জার, কিন্তু তার মধ্যে কোনো ভয় দেখা যাচ্ছিল না। হিংস্রবাগের পিঠে ছিল, হাতে সাপ ছিল, এইভাবে তাকে চিত্রিত করা হয়েছিল, মানে তাকে আঁকানো হয়েছিল, কিন্তু তার মধ্যে কোনো ভয় দেখা যাচ্ছিল না। অ্যাকর্ডিং টু সাম স্টোরি, কিছু গল্প অনুসারে, হি ফট ক্রোকোডাইল, সে ক্রোকোডাইলের সাথে, কুমিরের সাথেও যুদ্ধ করছে। হু থ্রিয়েটেন, এখানে হু বলতে কাকে বোঝাইছে বলেন তো, এখানে হু বলতে কিন্তু এই ক্রোকোডাইলকে বোঝাইছে। যে হুমকি ছিল, কি ছিল, হুমকি ছিল টু দ্য পিপল অফ দ্য রিজিয়ন, এলাকার মানুষদের জন্য হুমকি ছিল। কোন এলাকা, যেই এলাকাটা ফুল অফ ক্যানেলস, মানে হচ্ছে খাল এবং ছোট নদী দ্বারা পরিপূর্ণ ছিল, ওই এলাকার মানুষদের জন্য একটা কুমির, অর্থাৎ একটা ক্রোকোডাইল কী ছিল, হুমকি ছিল, তার সাথে যুদ্ধ করছে। ইনডিড, প্রকৃতপক্ষে সেইটা ছিল এ কাইন্ড অফ ওয়াটারি জঙ্গল, ঠিক আছে, একটা জলময় জঙ্গল ছিল। যেই এলাকাটার কথা বলা হচ্ছে মূলত ওই এলাকাটা ছিল একটা জলময় জঙ্গল, ঠিক আছে। বোর্ডারিং মানে সংলগ্ন, দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর সংলগ্ন, তাহলে কী দাঁড়াইলো, বঙ্গোপসাগর সংলগ্ন যে জলময় জঙ্গলের, মানে ওটা ছিল একটা জলময় জঙ্গল, আর ওই জলময় জঙ্গলটা নদী এবং ছোট খাল এবং নদী দ্বারা পরিপূর্ণ ছিল, ঠিক আছে। আর ওই এলাকার মানুষদের জন্য একটা কুমির হুমকির কারণ ছিল, আর তার সাথে ওই গাজী পীর কী করেছিল, যুদ্ধ করেছিল। আচ্ছা তারপরে দেখেন কী বলছে, বিকজ অফ হিজ অ্যালার্ট, তার সজাগ এবং সতর্ক উপস্থিতির কারণে, প্রিসেন্ট শব্দের অর্থ উপস্থিতির কারণে, অল প্রিডেটরি শব্দের অর্থ শিকারী, সকল শিকারী প্রাণী, ওয়ার সেইড টু হ্যাভ বিন কেপ্ট উইথিন বাউন্ডস, তারা তাদের কি নাগালের মধ্যে থাকতো, তারা তাদের সাধ্যের মধ্যে থাকতো, বাইরে যেত না, নাগালের বাইরে যেত না। ইট ওয়াজ অলসো বিলিভ দ্যাট, এছাড়াও বিশ্বাস করা হয় যে, হি অ্যানাবেল্ড শব্দের অর্থ কি, সক্ষম করে তোলা, গ্রামবাসীদেরকে সক্ষম করে তুলেছিল, বন এবং জঙ্গলের কাছাকাছি বসবাস করতে সক্ষম করে তুলেছিল, এবং জমি চাষ করতে সক্ষম করে তুলেছিল। কনসিকুয়েন্টলি, এরই ফলশ্রুতিতে, পিপল অফ দিস রিজন, ওই এলাকার মানুষ, উড প্রে টু হিম ফর প্রোটেকশন, ঠিক আছে, তার কাছে কি নিরাপত্তার জন্য প্রার্থনা করত। দ্য স্টোরি অফ গাজী পীর হ্যাজ বিন প্রিজার্ভ, সংরক্ষিত আছে, লোকসাহিত্যে সংরক্ষিত আছে, এবং আর্ট, লোকসাহিত্য এবং আর্ট মানে শিল্প, অ্যান্ড হ্যাজ বিন পারফর্ম, মানে তার এই শিল্পটাকে কী করা হয়, প্রদর্শন করা হয়, ইন ইন্ডিজেনাস থিয়েটার, মানে দেশীয় নাট্যশালায় এটাকে কী করে, প্রদর্শন করা হয়। সাম গাজীর পার্ট স্ক্রলস আর পার্ট অফ দ্য কালেকশন অফ দ্য ব্রিটিশ মিউজিয়াম, মানে গাজীর কিছু গাজীর পার্ট, ঠিক আছে, বা হচ্ছে স্ক্রল পেন্টিং ব্রিটিশ মিউজিয়ামের অংশ হিসেবে সংরক্ষণ করে রাখা হয়েছে। ক্লিয়ার? তো প্যাসেজটা আমরা পড়লাম, খুবই সহজ প্যাসেজ, ছোট প্যাসেজ। আচ্ছা এখন আমাদেরকে এটা সলভ করতে হবে। প্রথমে আমরা টপিক ফাইন্ড আউট করে ফেলি। এখানে এই যে শোয়িং বলছে, ঠিক আছে, এই শোয়িংয়ের পরে যা উল্লেখ করে দিছে সেটাই আমাদের টপিক, ঠিক আছে। এই শোয়িংয়ের পরে যা উল্লেখ করে দিছে, এই যে রোল অ্যান্ড অ্যাক্টিভিটিস অফ গাজী পীর। রোল মানে ভূমিকা, রোল শব্দের অর্থ কি, রোল শব্দের অর্থ হচ্ছে ভূমিকা, অ্যাক্টিভিটিস মানে হচ্ছে কাজ, অ্যাক্টিভিটিস শব্দের অর্থ কি, কাজ, ঠিক আছে। ভূমিকা এবং কাজ, গাজী পীরের ভূমিকা এবং কাজ নিয়ে আমাদেরকে কি করতে হবে, এটা ফিল আপ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখি কি কি আছে। 2 ধাপ। মেকিং ডেঞ্জারাস অ্যানিমাল ডসিল, সে যে কোনো বিপজ্জনক প্রাণীকে কী করতে পারতো, বশ করতে পারতো। আর কি তার কাজ কি ছিল, তার ভূমিকা কি ছিল, দেখি প্রথম থেকে দেখে আসি। আচ্ছা তার প্রথম কাজ ছিল এই যে ইসলামের কি করা, প্রচার ঘটানো, ঠিক আছে। এই যে আমরা এটা বলতে পারি স্প্রেডিং ইসলাম ইন দ্য পার্টস অফ বেঙ্গল, ঠিক আছে।
তাহলে আমরা বলতে পারি স্প্রেডিং ইসলাম ইন দ্য পার্ট অফ বেঙ্গল। ঠিক আছে, এই দেখেন এখানে কি আইএনজি দিয়ে শুরু হয়েছে না, ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হলে আমাদের প্রত্যেকটাই কী করতে হবে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটাই কী করবো, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু করব। ক্লিয়ার, দেখেন সেটাই করছি। আচ্ছা আর কি আছে দেখি, তার একটা কাজ আমরা পাইছি, এটা তার কাজ ছিল, মিনিমেরিক্যালস ওগুলো দরকার নেই। আচ্ছা, বিপজ্জনক প্রাণীদেরকে সে কী করতে পারতো, শান্ত করতে পারতো। এই যে কাম শব্দ অর্থ শান্ত করা, তাহলে আমরা কী করতে পারি, এটা দিতে পারি। ঠিক আছে, তাহলে কামিং ডেঞ্জারাস অ্যানিমালস, ঠিক আছে, এটা আমরা দিতে পারি CALMING, কামিং ডেঞ্জারাস অ্যানিমালস। সে বিপজ্জনক প্রাণীদেরকে কী করতে পারতো, শান্ত করতে পারতো। তিনটা হয়ে গেছে, এবার 4-এ আসি। আচ্ছা আর কি কি দেওয়া যায়, ওটা তো দিয়ে দিছে। আচ্ছা দেখেন এই যে কুমিরের সাথে যুদ্ধ করছিল, তার কাজ এটা হচ্ছে, তার কি ছিল, একটা কাজ ছিল না, এই যে আমরা এটা দিতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি দিতে পারি, ফট আছে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদের ফাইটিং আইএনজি যুক্ত করতে হবে, ফাইটিং উইথ, কার সাথে যুদ্ধ করছিল, ক্রোকোডাইলের সাথে। ঠিক আছে, ক্রোকোডাইলস, ফাইটিং উইথ ক্রোকোডাইলস। কথা ক্লিয়ার, 3টা হয়ে আমাদের 4 হয়ে গেছে, আর 2টা বাকি আছে। ক্লিয়ার। আচ্ছা আরেকটা কি, সে গ্রামবাসীদেরকে কি সক্ষম করে তুলেছিল না বনের কাছাকাছি বাস করতে, এই যে এনাবলিং ভিলেজার্স টু লিভ ক্লোজ টু দ্য ফরেস্ট অ্যান্ড জঙ্গলস, আমরা কি করতে পারি, এটা দিতে পারি, গ্রামবাসীদের সক্ষম করে তুলেছিল। ঠিক আছে, তাহলে দেই, সরি ছোট হাতের দিয়ে ফেলছি, ছোট হাতের কিন্তু ইউজ করা যাবে না। enabling villagers to live close to forest, the forest and JUNGLES jungles, এটা বলতে পারি। আবার সে গ্রামবাসীদেরকে কি করে তুলেছিল, কাল্টিভেট দেয়ার ল্যান্ডস, তাদের জমি, ঠিক আছে, চাষাবাদ করতে সক্ষম করে তুলেছিল। ঠিক আছে, তাহলে এটাও বলতে পারি enabling villagers to cultivate their lands, আমরা এটা বলতে পারি enabling villagers to cultivate their lands, আমরা এটাও বলতে পারি। তাহলে আমরা কি করলাম, এই যে তার কাজ, এটা হচ্ছে তার কাজ। ঠিক আছে, এইটাও সে হচ্ছে, এটা তার কাজ, আর এটাও তার কাজ, এটা তার কি একটা বৈশিষ্ট্য ছিল। ঠিক আছে, এটা তার কি ছিল, ভূমিকা ছিল। অর্থাৎ তার কাজ, ভূমিকা এবং কাজ দিয়ে আমরা কি করলাম, এটা ফিল আপ করলাম। কথাই ক্লিয়ার, বুঝতে পারছেন জিনিসটা? তাহলে প্যাসেজ ভালোভাবে পড়তে, প্যাসেজ পড়লে আমরা খুব এগুলো ইজিলি সলভ করতে পারবো। 3টা হয়ে গেছে। এবার আসেন হোয়াট ইজ আ ড্রিম, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা কিন্তু সাজেশনে দিয়েছি। যদি দেখি হোয়াট ইজ আ ড্রিম, এই যে খেয়াল করেন, এই যে হোয়াট ইজ আ ড্রিম, এটাও কিন্তু দিয়েছি এবং এটা কিন্তু স্টার আছে, খুবই গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? আচ্ছা দেখি হোয়াট ইজ আ ড্রিম। আচ্ছা প্যাসেজটা একটু পড়ি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় বা করতে সুবিধা হয়। ড্রিমস হ্যাভ ফ্যাসিনেটেড ফিলোসফার্স ফর থাউজেন্ড অফ ইয়ার্স, হাজার হাজার বছর ধরে দার্শনিকদের মানে কি মুগ্ধ করে আসছে। ঠিক আছে, এই যে ফ্যাসিনেটেড শব্দ তো মুগ্ধ করা, স্বপ্ন মুগ্ধ করে আসছে। বাট অনলি রিসেন্টলি হ্যাভ ড্রিমস, কিন্তু সাম্প্রতি ড্রিমস হ্যাভ ড্রিমস বিন সাবজেক্টেড টু মানে অধীন, ইম্পিরিক্যাল রিসার্চ মানে প্রায়োগিক গবেষণা এবং বৈজ্ঞানিক অনুসন্ধানের একটি বিষয় হয়ে উঠেছে। সায়েন্টিফিক স্টাডি মানে বৈজ্ঞানিক অনুসন্ধান, ইম্পিরিক্যাল রিসার্চ মানে প্রায়োগিক গবেষণা। চান্সেস আর দ্যাট ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং শব্দের অর্থ বিভ্রান্তিকর অবস্থা, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম। ঠিক আছে, আচ্ছা মানে এমনও সম্ভাবনা তৈরি হতে পারে যে স্বপ্নের উপাদান তোমার কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে। এই যে চান্সেস আর দ্যাট, এমনও সুযোগ তৈরি হতে পারে, ইউ হ্যাভ অফেন ফাউন্ড ইউর সেলফ পাজলিং, তুমি তোমাকে বিভ্রান্তিকর অবস্থার মধ্যে পাচ্ছ, ওভার দ্য কন্টেন্ট অফ এ ড্রিম, স্বপ্নের উপাদানের মধ্যে, মানে স্বপ্নের উপাদান তোমার কাছে বিভ্রান্তিকর মনে হচ্ছে। ক্লিয়ার? অর পারহ্যাপস, অথবা সম্ভবত ইউ হ্যাভ ওন্ডার, তুমি বিস্মিত হচ্ছে, হোয়াই ইউ ড্রিম অ্যাট অল, তুমি আদৌ কেন স্বপ্ন দেখো এটা জেনে তুমি কী হচ্ছ, বিস্মিত হচ্ছ।
ফার্স্ট লেটস স্টার্ট বাই অ্যান্সারিং এ বেসিক কোশ্চেন। চলো প্রথমে আমরা একটা মৌলিক প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। হোয়াট ইজ আ ড্রিম? স্বপ্ন কি? আচ্ছা কি বলছে দেখেন, এ ড্রিম ক্যান ইনক্লুড, একটা স্বপ্নের অন্তর্ভুক্ত হতে পারে এনি অফ দ্য ইমেজ, কোনো ছবি হতে পারে, চিন্তা ভাবনা হতে পারে, ইমোশনস আবেগ হতে পারে, দ্যাট আর এক্সপিরিয়েন্স, যেটা কেউ একজন অভিজ্ঞতা লাভ করে ডিউরিং স্লিপ, ঘুমের মধ্যে। ক্লিয়ার? ড্রিমস ক্যান বি এক্সট্রা অর্ডিনারিলি, এই যে এক্সট্রা অর্ডিনারিলি ভিভিড অর ভেরি ভেইগ, ঠিক আছে? মানে এটা হচ্ছে মানে এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণভাবে প্রাণবন্ত এবং অস্পষ্ট হতে পারে। ভেগ শব্দের অর্থ হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে? ভেগ শব্দের অর্থ কি? অস্পষ্ট। ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস, এটা পরিপূর্ণ থাকতে পারে আনন্দদায়ক অনুভূতি দ্বারা, এবং ফ্রাইটেনিং ইমেজেস, ভীতিকর ছবি দ্বারা এটা কি থাকতে পারে? পরিপূর্ণ থাকতে পারে। ক্লিয়ার? ফ্রাইটেনিং শব্দের অর্থ হচ্ছে ভীতিকর, ইমেজ মানে হচ্ছে ছবি। ক্লিয়ার? জয়ফুল ইমোশনস মানে আনন্দদায়ক অনুভূতি। আচ্ছা তারপরে দেখেন ফোকাসড, ফোকাস শব্দের অর্থ স্পষ্ট অ্যান্ড, ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডেবল, বোধগম্য হতে পারে, অর আনক্লিয়ার, অস্পষ্ট হতে পারে, অথবা কনফিউজিং, বিভ্রান্তিকরও হতে পারে। এগুলো কিন্তু সবই স্বপ্নের বৈশিষ্ট্য বলা হয়েছে। এগুলো কি বলা হয়েছে? এগুলো কিন্তু সব স্বপ্নের বৈশিষ্ট্য, ঠিক আছে? মাথায় রাখতে হবে। হোয়াই ডু উই ড্রিম, আমরা কেন স্বপ্ন দেখি? হোয়াট পারপোজ ডু ড্রিম সার্ভ, স্বপ্ন আসলে কি উদ্দেশ্য সাধন করে? হোয়াইল মেনি থিওরিজ, অনেক তত্ত্ব, হ্যাভ বিন প্রস্তাবিত হয়েছে অ্যাবাউট দ্য রিজন অ্যান্ড ফাংশন, রিজন কারণ এবং কাজ, এই স্বপ্নের কারণ এবং কাজ নিয়ে অনেক তত্ত্ব এখনো পর্যন্ত কি হয়েছে? প্রস্তাবিত হয়েছে, ঠিক আছে? নো কনসেনসাস, কনসেনসাস শব্দ অর্থ হচ্ছে ঐক্যমত, হ্যাভ এমার্জ, এখনো পৌঁছানো যায়নি। কনসিডারিং দ্য টাইম মানে উই স্পেন্ড ইন ড্রিমিং স্টেট, যে সময়টা আমরা স্বপ্নের রাজ্যে মানে কাটাই, সেই সময়টা বিবেচনা করলে দ্য ফ্যাক্ট দ্যাট, দেখা যায় যে মানে মূল বিষয় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রিসার্চার্স মানে গবেষকরা ডু নট ইয়েট আন্ডারস্ট্যান্ড, এখনও পর্যন্ত বুঝতে পারে না দ্য পারপোজ অফ এ ড্রিম, স্বপ্নের উদ্দেশ্য কী। এজন্য এটা আমাদের কাছে অনেক সময় কী হতে পারে? ব্যাফিলিং মানে বিভ্রান্তিকর মনে হতে পারে। ক্লিয়ার? হাউএভার, যাই হোক, ইট ইজ ইম্পর্টেন্ট টু কনসিডার দ্যাট, এটা বিবেচনা করা গুরুত্বপূর্ণ যে সায়েন্স, বিজ্ঞান ইজ স্টিল আনরেভিলিং, এখন উদ্ঘাটন করার চেষ্টা করছে দ্য এক্স্যাক্ট পারপোজ অ্যান্ড ফাংশন অফ স্লিপ ইটসেলফ, স্বপ্ন অর্থাৎ ঘুমের নিজের উদ্দেশ্য এবং কাজ নিয়ে আবিষ্কার করার জন্য বিজ্ঞান এখনও কী করতেছে? উদ্ঘাটন করার চেষ্টা চালাচ্ছে। সাম রিসার্চার্স সাজেস্ট দ্যাট, কিছু কিছু গবেষক বলছেন যে ড্রিম সার্ভ নো রিয়েল পারপোজ, ড্রিম কোনো বাস্তবিক উদ্দেশ্য সাধন করে না। যেখানে অন্যরা বিশ্বাস করে যে ড্রিমিং ইজ ইসেনশিয়াল, ঠিক আছে, ড্রিমিংয়ের প্রয়োজন রয়েছে, অর্থাৎ স্বপ্নের প্রয়োজন রয়েছে বা স্বপ্ন অপরিহার্য মানসিক, আবেগিক এবং শারীরিক সুস্থতার জন্য। ক্লিয়ার? প্যাসেজ পড়লাম, এবার আমরা এই প্যাসেজ থেকে যে ফ্লো চার্ট আছে ফ্লো চার্টটা করবো। আগে টপিক ফাইন্ড আউট করি। এই যে হচ্ছে শোয়িং দেখা যাচ্ছে, এরপরে যেটা বলে দিছে এটাই হচ্ছে আমাদের টপিক। এরপরে কি বলছে দেখি। এরপরে বলছে দ্য নেচার অ্যান্ড ফাংশন অফ ড্রিম। নেচার বলতে প্রকৃতি বা বৈশিষ্ট্য, প্রকৃতি নেচার শব্দের অর্থ হচ্ছে প্রকৃতি বা বৈশিষ্ট্য, ঠিক আছে? আর ফাংশন শব্দের অর্থ হচ্ছে কাজ। ফাংশন শব্দের অর্থ কি? ফাংশন শব্দের অর্থ হচ্ছে কাজ। ফাংশন শব্দের অর্থ হচ্ছে কাজ অফ ড্রিম, অর্থাৎ স্বপ্নের কাজ নিয়ে কথা বলতে বলছে, এবং নেচার প্রকৃতি বা বৈশিষ্ট্য নিয়ে কাজ লিখতে হবে আর কি এখানে, ঠিক আছে? প্রথমে দিছে ইমেজেস ডিউরিং স্লিপ। আচ্ছা বৈশিষ্ট্যগুলো কিন্তু আমি আগেই বলছি যে এইগুলো হচ্ছে কিন্তু সব বৈশিষ্ট্য, ওই যে এগুলো সবই বৈশিষ্ট্য, আমি লিখে দিচ্ছি, এগুলো সবই বৈশিষ্ট্য, এগুলো সবই কিন্তু বৈশিষ্ট্য। তাহলে আমরা কি করব? প্রত্যেকটাই লিখে দিব আর কি এখানে, ঠিক আছে? তাহলে হচ্ছে এক্সট্রাঅর্ডিনারি, ভিভিড অর ভেইগ, ঠিক আছে, ফিল্ড উইথ জয়ফুল ইমোশনস অ্যান্ড ফ্রাইটেনিং ইমেজেস, ফোকাসড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অ্যান্ড আনক্লিয়ার অ্যান্ড কনফিউজিং, এটা বলে দিব, ঠিক আছে? আমি লিখতেছি না, আমি এটা তো 1 না, এটা হবে 2, এটা কী হবে? এটা হচ্ছে 2 হবে, এটা 2, ঠিক আছে? এটা হচ্ছে 3, ঠিক আছে? আর পরেরটা হবে হচ্ছে 4, এটা কী হবে? এটা হবে হচ্ছে 4, ফোকাসড অ্যান্ড, তাহলে 2 3 4 আমাদের হয়ে গেছে। ক্লিয়ার? আচ্ছা এই জায়গা আমরা এই যে 2 3 4, ঠিক আছে? আমি প্রথম শব্দটা লিখে দিই এক্সট্রাঅর্ডিনারিলি, ঠিক আছে? প্রথম শব্দটা লিখে দিচ্ছি এক্সট্রা অর্ডিনারিলি, ঠিক আছে? এক্সট্রাঅর্ডিনারি ... ঠিক আছে? এই যে এক্সট্রাঅর্ডিনারিলি লিখে দিছি, নারিলি, ওকে? তারপর এটা হচ্ছে ফিল্ড উইথ, এতটুকু লিখে দেই, ঠিক আছে? তাহলে বুঝতে সুবিধা হবে। FILLED, ফিল্ড উইথ ... ঠিক আছে?
আচ্ছা, তারপর হচ্ছে আর কি ছিল, আরেকটা একটু দেখে দিই, ফোকাসড অ্যান্ড এতটুকু লিখে দিচ্ছি, অ্যান্ড ডট ডট ডট। ওকে, এবার আসেন পাঁচ কি বলা যায়, তাহলে আমরা বৈশিষ্ট্যগুলো দিলাম। এই যে প্রকৃতি বা বৈশিষ্ট্য কিন্তু আমরা অলরেডি দিয়ে দিছি, যে প্রকৃতি বা বৈশিষ্ট্য দিয়েছি। এবার কিছু কাজ দেই, ঠিক আছে, কিছু কাজ দেওয়া যায় কিনা দেখি। আচ্ছা, খেয়াল করি কি বলছে। আচ্ছা দেখেন, স্বপ্নের প্রয়োজন রয়েছে কেন, এই যে ইসেনশিয়াল টু মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং, এটা দিই, মেন্টাল অ্যান্ড ইমোশনাল কি ওয়েলবিং, ঠিক আছে। তাহলে আমরা দিতে পারি ইসেনশিয়াল টু মেন্টাল ইমোশনাল ওয়েলবিং, মেন্টাল অ্যান্ড ইমোশনাল ওয়েলবিং, এই যে হয়ে গেছে। এবার আসেন 6। আচ্ছা দেখেন, এখানে 3টা কথা বলেছিল, মেন্টাল, ইমোশনাল এবং ফিজিক্যাল। তাইলে আমরা কি দিব, এবার ফিজিক্যালটা আমরা আলাদা করে দিব, ঠিক আছে। ফিজিক্যালটা আমরা কি করব, আলাদাভাবে দিব। তাহলে আমরা দিব হচ্ছে, এখানে ইসেনশিয়াল না দিয়ে দিব আমরা হচ্ছে নেসেসারি ফর, ঠিক আছে, নেসেসারি ফর ফিজিক্যাল ওয়েলবিং, ঠিক আছে। তাহলে আমরা দিব কি, নেসেসারি ফর ফিজিক্যাল ওয়েলবিং, ঠিক আছে। এই যে NECESSRY, নেসেসারি ফর ফিজিক্যাল ওয়েলবিং, ঠিক আছে। এই হয়ে গেছে। খুবই সহজ বিষয় ছিল, বুঝতে পারলে খুবই ইজি, ঠিক আছে, বুঝতে না পারলে কঠিনই মনে হবে। আচ্ছা গেল। আচ্ছা এবার আসেন, এই মাদার ইন ম্যানভিলের যে প্যাসেজ আছে, এবার আমরা সেটা করব। এ মাদার ইন ম্যানভিল, ঠিক আছে। দেখেন, এ মাদার ইন ম্যানভিলও কিন্তু আমাদের সাজেশনের মধ্যে ছিল, আপনারা যদি খেয়াল করেন। এই যে মাদার ইন ম্যানভিল, ঠিক আছে, এ মাদার ইন ম্যানভিল, এটাও দেখেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ক্লিয়ার, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। আচ্ছা দেখি প্যাসেজটা আমরা একটু পড়ি, কি বলছে। অ্যাট ডে লাইট আই ওয়াজ হাফ অ্যাওয়েকেন্ড, পরের দিন ভোরবেলায় আমার ঘুম ভেঙে গেল আর কি। বাই দ্য সাউন্ড অফ চপিং, কাটার শব্দ শুনে আমার ঘুমটা ভেঙে গেল। এগেইন ইট ওয়াজ সো ইভেন ইন টেক্সচার, ঠিক আছে, এটা অনেক বেশি কী ছিল, টেক্সচার শব্দ অর্থ ছন্দময়, এটা এতই বেশি কি ছন্দময় ছিল যে, টেক্সচার শব্দ ছন্দময় ছিল যে, আই ওয়েন্ট ব্যাক টু স্লিপ, আমি পুনরায় আবার কি করলাম, ঘুমিয়ে গেলাম। হোয়েন আই লেফট মাই বেড, যখন আমি ঘুম থেকে উঠলাম বা বিছানা থেকে উঠলাম, ইন দ্য কুল মর্নিং, শীতের সকালবেলায়, দ্য বয় কাম অ্যান্ড গান, ঠিক আছে, বালকটি এসেছিল এবং কাজ শেষ করে চলেও গিয়েছে। অ্যান্ড এ স্ট্যাক অফ কাইন্ডলিং শব্দ অর্থ জ্বালানি, শুকনো কাঠ, ওয়াজ নিট এগেইনস্ট দ্য কেবিন ওয়ালের সামনে স্তূপ আকারে রেখে গিয়েছে। হি কেম আফটার স্কুল ইন দ্য আফটারনুন, সে স্কুল শেষ করে বিকেলে আবার কি করেছিল, এসেছিল। অ্যান্ড ওয়ার্কড আনটিল, এবং কাজ করেছিল যতক্ষণ না পর্যন্ত টাইম টু রিটার্ন টু দ্য অরফানেজ, এতিমখানায় যাওয়ার সময় না হওয়া পর্যন্ত সে কাজ করে গিয়েছিল। হিজ নেম ওয়াজ জেরি, তার নামটা ছিল হচ্ছে জেরি, ক্লিয়ার। হি হ্যাড বিন অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, যখন তার বয়স 4 ছিল তখন সে এই এতিমখানায় এসেছে। আই কুড পিকচার অ্যাট 4, আমি তার 4 বছরের ছবিটা কি করতে পারি, মনে করতে পারি। আই কুড পিকচার হিম অ্যাট 4 উইথ দ্য সেম গ্রে ব্লু আইস, ঠিক আছে, উইথ দ্য সেম মানে একই রকম গভীর ধূসর নীল চোখ, ঠিক আছে, এবং সেম ইন্ডিপেন্ডেন্স, এবং সেই একই রকমের স্বাধীন চেতা। ইন্ডিপেন্ডেন্স শব্দের অর্থ কি, স্বাধীন চেতা। দ্য ওয়ার্ড দ্যাট কামস টু মি ইজ ইন্টিগ্রিটি, কিন্তু শব্দটা স্বাধীন চেতা হবে না, শব্দটা হবে কি, ইন্টিগ্রিটি শব্দ অর্থ হচ্ছে সততা। ইট ইজ বেডেড অন কার্ডস, যেটা সাহসিকতার উপর প্রতিষ্ঠিত। বাট ইট ইজ মোর দ্যান ব্রেভ, কিন্তু এটা সাহসের থেকে অনেক বেশি কিছু। ইট ইজ অনেস্ট, এটা সততা, বাট ইট ইজ মোর দ্যান অনেস্ট, এটা সততার থেকেও কি অনেক বেশি কিছু। দ্য এক্স স্যান্ডেল ব্রোক, একদিন এই মানে হচ্ছে এই যে অর্থাৎ কাঠকাঠার যে কুঠার, ঠিক আছে, এর কী করে, হাতল ভেঙে যায় একদিন। জেরি সেইড দ্যাট দ্য উডশপস অ্যাট দ্য অরফ্যানেজ উড রিপেয়ার ইট, ওই এতিমখানার যে উডশপ, কাঠের দোকান আছে, সে এটা কী করে দিবে, সারাই করে দিবে। আই ব্রট মানি, আমি তাকে টাকা দিলাম, টু পে, এটা ঠিক করে আনার জন্য, ফর দ্য জব, মানে এই কাজের জন্য আমি তাকে টাকা দিতে চাইলাম। অ্যান্ড হি রিফিউজড ইট, এবং সেটা কী করলো, প্রত্যাখ্যান করলো, এবং বললো আই উইল পে ফর ইট, হি সেইড, সে বললো যে আমি এটার জন্য টাকা দিব। আই ব্রোক ইট, কেননা আমি এটা ভেঙে ফেলছি। আই বট দ্য এক্স ডাউন কেয়ারলেস, আমি এটাকে অসতর্কভাবে ব্যবহার করেছিলাম, অসতর্কভাবে, কেয়ারলেস। বাট নো ওয়ান, এবার লেখক বলতেছে নো ওয়ান হিটস অ্যাকুরেটলি এভরি টাইম, কেউ তো প্রত্যেকটা সময় সঠিকভাবে আঘাত করতে পারে না, ঠিক আছে। আই টোল্ড হিম, আমি তাকে বললাম।
দ্য ফল্ট ওয়াজ ইন দ্য উড অফ দ্য হ্যান্ডেল। আমি তাকে বললাম যে দোষ তোমার না, দোষটা হচ্ছে ওই মানে হচ্ছে কাঠের যে মানে কুঠার ছিল, এটা হচ্ছে কুঠারের সেই হাতলের দোষ, ঠিক আছে। আই উইল সি দ্য ম্যান ফ্রম হুম আই বট ইট, আমি তার সাথে কথা বলে নিব যার কাছ থেকে আমি এটা কিনেছিলাম। লেখক বলতেছে ইট ওয়াজ অনলি দ্য, একমাত্র তখনই হি উড টেক দ্য মানি, সে টাকাটা নিয়েছে। হি ওয়াজ স্ট্যান্ডিং ব্যাক অফ হিজ ওন কেয়ারলেসনেস, মানে কিন্তু সে তখনও পর্যন্ত তার এই অসতর্কতায়, কেয়ারলেসনেস শব্দের অর্থ অসতর্কতাকেই কী করছিল, দায়ী করছিল। ক্লিয়ার? হি ওয়াজ এ ফ্রি উইল এজেন্ট, সে ছিল একজন কি ফ্রি উইল এজেন্ট, মানে স্বাধীনচেতা একজন মানুষ। সে কী করতো, সতর্কভাবে কাজ করতে পছন্দ করতো। যখন সে ব্যর্থ হতো হি টুক দ্য রেসপন্সিবিলিটি, সে পুরো দায়িত্বই তার কাঁধে নিয়ে নিত। উইদাউট সাবটারফিউজ, মানে কোনো রকম ছল ছাতুরির আশ্রয় না নিয়ে নিজের দোষ নিজের কী করতো, কাঁধে নিয়ে নিত। ঠিক আছে, তো প্যাসেজটা পড়লাম। এবার দেখেন এই প্যাসেজের উপর একটা ফ্লো চার্ট আছে এখানে। আগে আমাদের টপিক ফাইন্ড আউট করতে হয়, এখানে শোয়িং। এরপর যে জিনিসটা বলে দিছে এটাই হচ্ছে আমাদের টপিক। কি বলছে, জেরিস এক্সট্রাঅর্ডিনারি ক্যারেক্টার, মানে তার অসাধারণ যে এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ যে চরিত্র, ঠিক আছে, সেটা দিতে হবে। তার এই অসাধারণ বা চোখে পড়ার মতো যে চারিত্রিক বৈশিষ্ট্য আছে সেটা দিয়েই কী করতে হবে, আমাদের এটা ফিল আপ করতে হবে। যেমন এখানে বলছে এই বয় অফ ইন্টিগ্রিটি, ঠিক আছে, এই বয় অফ ইন্টিগ্রিটি বলে দিছে। আচ্ছা 2, এ বয় অফ ইন্টিগ্রিটি বলছে, যে ইন্টিগ্রিটি কোথায় পাইছিলাম যেন আমরা, এই যে বয় অফ ইন্টিগ্রিটি, এটা দিয়ে দিছে। তাহলে আমরা বলতে পারি এ বয় অফ মোর দ্যান অনেস্টি, ঠিক আছে, আমরা বলতে পারি যে মোর দ্যান ব্রেভারি, আগে বলি এ বয় অফ মোর দ্যান ব্রেভারি, এ বয় অফ মোর দ্যান ব্রেভারি, এটা বলতে পারি। আচ্ছা এবার 3 কি বলবো, 3 বলতে পারি দেখেন এই যে এ বয় অফ মোর দ্যান অনেস্টি, এ বয় অফ মোর দ্যান অনেস্টি, এটা আমরা বলতে পারি। ঠিক আছে, এ বয় অফ মোর দ্যান অনেস্টি। এ বয় অফ মোর দ্যান অনেস্টি, এটা আমরা বলতে পারি। আচ্ছা 4 কি বলা যায়, আচ্ছা আবার এটা বলতে পারি এ ফ্রি উইল এজেন্ট, এটা আমরা কি করতে পারি, বলতে পারি এ ফ্রি উইল এজেন্ট, ঠিক আছে, আমরা এটা বলতে পারি। তাহলে এ ফ্রি উইল এজেন্ট, এ ফ্রি উইল এজেন্ট, এটাও বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা আবার দেখেন এখানে তার আরেকটা বৈশিষ্ট্য ছিল, সে কী করতো, টুক দ্য রেসপন্সিবিলিটি, মানে দায়িত্ব নিতে পারতো। তাহলে আমরা বলতে পারি এ বয় অফ রেসপন্সিবিলিটি, এ বয় অফ রেসপন্সিবিলিটি, এ বয় অফ রেসপন্সিবিলিটি, এটা বলতে পারি। ক্লিয়ার? আচ্ছা আরেকটা কি বলতে পারি, আচ্ছা এ বয় অফ লাইবিলিটি, দায়িত্ব কাঁধে নিতে পারতো, এ বয় অফ লাইবিলিটি, এ বয় অফ, সরি ফুল স্টপ দেওয়া যাবে না, এ বয় অফ লাইবিলিটি। ঠিক সেমভাবে আমরা কি করলাম, 5টা লিখে ফেললাম, তার বৈশিষ্ট্যগুলো দিছি। ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো দিছি, এগুলা মানে এগুলো তো হুবহু ইসে ছিল, আমাদের প্যাসেজেই ছিল, আমরা দেখছি। জাস্ট এই 2টা আমাদেরকে কি করতে হবে, একটু বুঝে দিতে হবে। যেহেতু সে একজন দায়িত্বশীল ব্যক্তি ছিল, কোনো রকম ছল ছাতুরি ছাড়া দায়িত্ব নিজের ঘাড়ে নিয়ে নিতে পারতো। দেখেন কি বলছে, যে অ্যান্ড হি ফেইল, যদি সে ব্যর্থ হতো, হি টুক দ্য রেসপন্সিবিলিটি উইদাউট সাবটারফিউজ, কোনো রকম সালসাতুরি ছাড়া দায়িত্ব নিজের কাঁধে নিয়ে দিত। তার মানে এ বয় অফ রেসপন্সিবিলিটি, মানে দায়িত্বশীল একজন কী ছিল, দায়িত্বশীল একজন বালক ছিল। আর এ বয় অফ লাইবিলিটি, ঠিক আছে, দায়ভার কাঁধে নিত। আচ্ছা তাহলে আমরা ম্যানভিলের প্যাসেজটা দেখলাম। এবার আসেন অ্যাডোলিসেন্সের প্যাসেজ। অ্যাডোলিসেন্সের প্যাসেজ কী বলছে, আচ্ছা দ্য টাইম অফ অ্যাডোলিসেন্স ইজ এ পিরিয়ড অফ প্রিপারেশান, এটা একটা প্রস্তুতের সময়। ঠিক আছে, এটা কিসের সময়, একটা প্রস্তুতের সময় ফর অ্যাডাল্টহুড, মানে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য একটা প্রস্তুতির সময় হচ্ছে এই কৈশোরকাল। ডিউরিং হুইচ, এই সময়, হুইচ অন এক্সপিরিয়েন্স, একজন কী করে, অভিজ্ঞতা লাভ করে, সেভারেল কি ডেভেলপমেন্ট, ঠিক আছে, কিছু উন্নয়নমূলক, ঠিক আছে, কিছু কি ডেভেলপমেন্ট, মানে তার মধ্যে কিছু উন্নয়ন দেখা যায়, পরিবর্তন দেখা যায়। ঠিক আছে, এই পরিবর্তনগুলো কী করে, অভিজ্ঞতা লাভ করে। বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচিউরেশন, ঠিক আছে, শারীরিক এবং ঠিক আছে এই যে দৈহিক যে পরিপক্কতা ছাড়াও দিজ এক্সপিরিয়েন্স, এই এক্সপিরিয়েন্সগুলোর মধ্যে রয়েছে কি রয়েছে, আমরা একটু দেখি। রয়েছে ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, মুভমেন্ট টুয়ার্ডস
সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, মানে সে কী করতে চায়, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাধীনভাবে চলতে চায়, ঠিক আছে, এটা হচ্ছে একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, পরিচয়ের উন্নয়ন ঘটাতে চায়, পরিচয়ের কী ঘটাতে চায়, উন্নয়ন ঘটাতে চায়, ক্লিয়ার। আচ্ছা, অ্যাকুইজিশন অফ স্কিল নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপ, ঠিক আছে, অ্যাকুইজিশন মানে অর্জন, অফ স্কিল দক্ষতা অর্জন করতে চায়, একটা প্রাপ্তবয়স্ক সম্পর্ক চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দক্ষতার প্রয়োজন এই দক্ষতাটা কী করতে চায়, সে অর্জন করতে চায়, ঠিক আছে। এইগুলো কিন্তু সব বৈশিষ্ট্য বলতেছে আর কি। আচ্ছা, তারপরে সরি এখানে রোলসও আছে, তাহলে এই রোলসটুকু অ্যাড হবে এখানে। আচ্ছা, বলছে ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, আবার যুক্তি প্রদর্শনও কি করে থাকে, এই যে ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এগুলো কিন্তু সবই কিন্তু এক একটা কি, এক একটা বৈশিষ্ট্য আর কি, ঠিক আছে। তাহলে স্বাধীন এবং অর্থনৈতিকভাবে স্বাধীনভাবে চলতে চায়, পরিচয়ের উন্নয়ন ঘটাতে চায়, দক্ষতা অর্জন করতে চায়, একটা প্রাপ্তবয়স্ক সম্পর্ক কীভাবে চালিয়ে নিয়ে যাবে তার জন্য, ঠিক আছে, যুক্তি প্রদর্শন করতে চায়, ঠিক আছে। হোয়াইল অ্যাডোলেসেন্স ইজ এ টাইম, মানে কৈশোরকাল হচ্ছে এমন একটি সময়, ট্রিমেন্ডাস বলতে অসাধারণ বৃদ্ধি এবং সম্ভাবনার একটি সময়। ইট ইজ অলসো টাইম, এটা এমন একটি, এটা এছাড়াও এটি একটি সময় অফ কনসিডারেবল রিস্ক, ঠিক আছে, পর্যাপ্ত ঝুঁকি নেওয়ারও সময়, ডিউরিং হুইচ এই সময় একজন, ঠিক আছে হুইচ সোশ্যাল কন্টেক্ট সামাজিক প্রেক্ষাপট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্স মানে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে, ক্লিয়ার। মেনি অ্যাডোলিসেন্টস ফেস প্রেশার, অনেক কিশোর কিশোরীরা এই সময় কি হয়, চাপের সম্মুখীন হয়, ঠিক আছে, টু ইউজ অ্যালকোহল, সিগারেট এবং অন্যান্য ড্রাগ গ্রহণের জন্য কি হয়, তাদের চাপের সম্মুখীন হয়, ঠিক আছে। অ্যান্ড টু ইনিশিয়েট, ঠিক আছে, ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপ মানে হচ্ছে দৈহিক সম্পর্ক গঠনের জন্য তারা কি হয়, মানে হচ্ছে তারা হচ্ছে আগ্রহী হয়ে থাকে। পুটিং দেমসেলস, তারা নিজেদেরকে রাখে অ্যাট হাই রিস্ক মানে উচ্চ ঝুঁকিতে রাখে, ফর ইন্টেনশনাল অ্যান্ড আনইনটেনশনাল ইনজুরি, এই ঝুঁকির মধ্যে আছে প্রত্যাশিত বা অপ্রত্যাশিত অনেক ক্ষতি, যার মধ্যে আছে অপ্রত্যাশিত গর্ভধারণ এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন, একটা ইনফেকশন যার মধ্যে অন্যতম হচ্ছে HIV, ঠিক আছে, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। মেনি অলসো, এছাড়াও অনেকে কী করে, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা লাভ করে ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট মানে সমন্বয়জনিত এবং মেন্টাল হেলথ প্রবলেম মানসিক শারীরিক সমস্যার কি হয়, সম্মুখীন হয়, ঠিক আছে, মানসিক এবং শারীরিক সমস্যার কি হয়, সম্মুখীন হয়। এই লাইনটাও কিন্তু ইম্পর্ট্যান্ট, ইজ ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখেন কি বলছে, বিহেভিয়ার্স, ঠিক আছে, আর কিছু দরকার নেই, আমরা এবার প্র্যাকটিসে যাই, তারপরে যদি লাগে আমরা এখান থেকে পড়ে নিব। আচ্ছা, কী বলছে, ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচিউরেশন একটা দেওয়া আছে 2, এখানে একটা টপিক সিলেকশন করি আমরা, টপিক কি বলছে, শোয়িং, এই যে শোয়িংয়ের পর যেটা বলে দিচ্ছে দ্য মেজর ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য অ্যান্ড চ্যালেঞ্জ বাধা অফ অ্যাডোলিসেন্সদের জন্য, অ্যাডোলিসেন্সদের বৈশিষ্ট্য এবং কী করতে হবে, তারা যে বাধার সম্মুখীন হয় সেটা নিয়ে আমাদেরকে কী করতে হবে, এটা ফিল আপ করতে হবে, ক্লিয়ার। আচ্ছা, প্রথমে এই যেটা ছিল ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে আমরা কি বলতে পারি, এই যে মুভমেন্ট টুয়ার্ডস, এটা আমরা দিতে পারি, ঠিক আছে, এটা দিতে পারি, এটা 2টা দিতে পারি, ঠিক আছে, এই যে এটা 2টা দিতে পারি, মুভমেন্ট টুয়ার্ডস সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স এটা দিতে পারি। ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, পরিচয়ের উন্নয়ন ঘটাতে চাই, কিসের উন্নয়ন ঘটাতে চাই, পরিচয়ের অর্থাৎ উন্নয়ন ঘটাতে চাই, ক্লিয়ার। এই যে এটা 3-এ দিতে পারি আমরা, ক্লিয়ার। তারপরে অ্যাকুইজিশন, অর্জন করতে চাই, দক্ষতা অর্জন করতে চাই, এটা আমরা 4-এ দিতে পারি, এগুলো সবই বৈশিষ্ট্য, হুবহু লিখে দিব, ক্লিয়ার। আবার ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এটা আমরা 5-এ দিতে পারি, ক্লিয়ার। আবার কি দিতে পারি, আরেকটা সমস্যা কি, এই যে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, ঠিক আছে। এখানে দেখেন 2টা জিনিস বলছে, ক্যারেক্টারিস্টিক্স বলছে, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, আর চ্যালেঞ্জ বাধা, এটা বাধা বা সমস্যা কি, এই যে এটা হচ্ছে সমস্যা, যে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, এটা 6-এ দিতে পারে, ঠিক আছে। আমি শুরুর স্টার্টিংগুলো লিখে দিচ্ছি, বাকিগুলো আপনারা লিখে ফেলতে পারবেন। এখানে দেবেন হচ্ছে মুভমেন্ট, ডট ডট ডট, ঠিক আছে। এরপর 3-এ কি দিবেন, 3-এ দেবেন ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি দিবেন, ঠিক আছে। 4-এ কি দিবেন, 4-এ দিবেন হচ্ছে অ্যাকুইজিশন অফ, অ্যাকুইজিশন অফ ডট ডট ডট। আচ্ছা 5
আচ্ছা, তারপরে কি বলছে, তাহলে অ্যাকুইজিশন অফ দিছি, আচ্ছা তারপরে দেখি কি বলছে, ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ঠিক আছে, কি হবে ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, অ্যাবস্ট্রাক্ট রিজনিং, ঠিক আছে। আর 6 কি বলছে, 6 বলছে দেখেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এই যে অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, ঠিক আছে, অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম। কথা ক্লিয়ার? এইভাবে আমরা কি করবো, প্রত্যেকটা লিখে দিব। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? তাহলে এটাও হয়ে গেল। এরপর অ্যাডোলেসেন্সের আরও একটা প্যাসেজ আছে, অর্থাৎ অ্যাডোলেসেন্স, এটা হচ্ছে দ্বিতীয় প্যাসেজ, এটা হচ্ছে 2, ঠিক আছে, ইউনিট 9 লেসন 2। আচ্ছা, এরপর দেখেন এখানে কি বলছে, আগে দেখি আমরা টপিক কি বলছে, যে দ্য প্যাসেজ ফ্লোচার্ট শোয়িং দ্য সিচুয়েশন অফ অ্যাডোলেসেন্টস গার্লস ইন বাংলাদেশ। অবস্থা, সিচুয়েশন শব্দের অর্থ কি? অবস্থা। সিচুয়েশন শব্দের অর্থ অবস্থা, ঠিক আছে, কিশোরীদের অবস্থা বলছে। দেখেন এখানে কি আছে, ভার্বের সাথে আইএনজি দিয়ে করা আছে, তাহলে প্রত্যেকটা আমরা কি করব, ভার্বের সাথে আইএনজি দিয়ে আমরা লিখব। ক্লিয়ার? আচ্ছা, দেখি কি আছে, অবস্থা কি, দ্রুত বিয়ে করে, তাই তো, বিয়ে দ্রুত হয়ে যাচ্ছে। আর কি কি হচ্ছে, এই যে স্কুল থেকে ঝরে পড়তেছে, এই যে ড্রপস আউট অফ স্কুল, স্কুল থেকে কি করে, ঝরে পড়ে। বিগিনস ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলস, এই যে এটা দিতে পারি, ইনলস হাউস হোল্ড, আমরা এটা দিতে পারি। ক্লিয়ার? এটা দিতে পারি। তারপরে কি, ইজ মার্জিনালাইজড, আমরা এখানে কি বলতে পারি, বিং মার্জিনালাইজড, তাকে অগ্রাহ্য করা হয়, ঠিক আছে। আবার ভালনারেবল টু অল ফর্ম অফ অ্যাবিউজ, আমরা এটা বলতে পারি যে বিকামিং ভালনারেবল টু অল ফর্ম অফ অ্যাবিউজ, আমরা কি বলতে পারি, এটা বলতে পারি, ঠিক আছে, এটা বলতে পারি। ওকে, তারপরে দেখেন আর কি কি বলা যায়, তাহলে কয়টা হইল, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5, এবং লাস্ট ওয়ান এইটা বলতে পারি, এই যে সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, মানে সম্মুখীন হয়, কিসের সম্মুখীন হয়, মানে সম্মুখীন হয় ইংরেজি কি, ফেসিং সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, এটা আমরা 6 বলতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে জিনিসটা? এটা আমরা 6 বলতে পারি। আচ্ছা, তাহলে লিখে ফেলি। তাহলে প্রথমটা দিলাম হচ্ছে ড্রপস, ড্রপ আছে, যেহেতু আইএনজি দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা এটাকে কি দিব, ড্রপিং আউট, ড্রপিং আউট অফ স্কুল, ড্রপিং আউট অফ স্কুল, ড্রপিং আউট অফ স্কুল। ক্লিয়ার? ও সরি, ফুল স্টপ দেওয়া যাবে না, মাথায় রাখতে হবে, ফুল স্টপ দেওয়াই যাবে না, ড্রপিং আউট অফ স্কুল। ক্লিয়ার? আচ্ছা, 3 কি বলতে পারি, বিগিনিং ফুল টাইম ওয়ার্ক, ঠিক আছে, এটা বলতে পারি। বিগিনিং ফুল টাইম ওয়ার্ক ইন হার ইনলস হাউস হোল্ড, ঠিক আছে, এটা দিয়ে দিবেন। 4 কি দিতে পারি, এই যে ইজ মার্জিনালাইজড আছে, আমি বলছি এম ইজ আর ওয়াজ ওয়ার, এর আইএনজি ফর্ম হচ্ছে বিং, তাহলে দিব বিং মার্জিনালাইজড, কি দিব, বিং মার্জিনালাইজড, MARGINALIZED, ঠিক আছে, বিং মার্জিনালাইজড, এটা দিতে পারি। 5 কি দিব, খেয়াল করি, বিকামিং ভালনারেবল, ঠিক আছে, টু অল ফর্ম অফ অ্যাবিউজ, ডট 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 বসে যাবে। ক্লিয়ার? আর কি দিতে পারি, ফেসিং সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক, ফেসিং সিগনিফিক্যান্ট হেলথ রিস্ক। ক্লিয়ার? হয়ে গেছে, এইভাবে লিখলে হয়ে যাবে। প্রত্যেকটা আমরা কি করছি, আইএনজি দিয়ে শুরু করছি, প্রত্যেকটা কি দিয়ে শুরু করছি, প্রত্যেকটাই হচ্ছে আইএনজি দিয়েই শুরু হয়েছে ইনশাআল্লাহ, ঠিক আছে, প্রত্যেকটাই দেখেন আইএনজি আছে, প্রত্যেকটা আইএনজি আছে, যেহেতু শুরুটা কী দিয়ে হয়েছিল, আইএনজি দিয়ে হয়েছিল। ক্লিয়ার? এটাও আমাদের হয়ে গেল। তাহলে দেখেন আমরা সাজেশনে কিন্তু সবই কমপ্লিট করাই দিচ্ছি, এখানে যে কটা দিচ্ছি সবই কিন্তু এটা হয়েছে, এটাও হয়েছে। ক্লিয়ার? এটা হয়েছে দ্য হিস্ট্রি অফ শিল্পী, এখন হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ক্লিয়ার? খেয়াল করেন,
আচ্ছা, এক মিনিট পানি খেয়ে নিই। আচ্ছা দেখেন কি বলছে, দ্য স্টোরি অফ শিল্পীর কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে শিল্পীর যে প্যাসেজটা আছে এই প্যাসেজটা পড়তে হবে। শিল্পীর বয়স হচ্ছে 15 বছর। সে যখন রাশিদরে বিয়ে করছে তখন তার বয়স হচ্ছে কত, 2000, মানে তখন সাল ছিল 2008। অল্প বয়সে বিয়ে দেওয়া মেয়েদের খুবই একটা প্রথা বাংলাদেশে, ঠিক আছে, গ্রাম্য বাংলাদেশে। আফটার ওয়েডিং, বিয়ের পর শিল্পী জয়েন্ট আ লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, মানে শিল্পী কী করে, একটা স্থানীয় ক্ষমতায়ন দলে যোগদান করে, যেটা কিশোরীদের সরবরাহ করে, উপকরণ সরবরাহ করে, নিডেড টু গ্রাজুয়ালি চেঞ্জ, যেটা ক্রমাগত পরিবর্তন হচ্ছে, কালচারাল প্র্যাকটিস মানে মানে সাংস্কৃতিক যে চর্চা বা রেওয়াজ, যে রেওয়াজটা পরিবর্তিত হচ্ছে প্রতিনিয়তই, ঠিক আছে, তার সাথে মানিয়ে নেওয়ার জন্য যে উপকরণ প্রয়োজন সেই উপকরণগুলো প্রদান করে থাকে, ঠিক আছে। আচ্ছা, পার্টিকুলারলি দোজ প্রিটেইনিং টু আর্লি ম্যারেজ, যার মধ্যে অন্তর্ভুক্ত আছে মানে হচ্ছে অল্প বয়সে বিয়ে অর্থাৎ বাল্যবিবাহ এবং প্রেগনেন্সি। ক্লিয়ার? দ্য গ্রুপস অ্যাক্টিভিটিস, মানে এই দলের কাজের অন্তর্ভুক্ত আছে ইনক্লুড ডিসকাশন, আলোচনা করা কিভাবে সবথেকে ফলপ্রসূ উপায়ে, ঠিক আছে, প্রজনন স্বাস্থ্য পরিবর্তন করা যায় সেইটা, এবং এটা নিয়ে এককভাবে একজনের সাথে কি করা, পরামর্শ প্রদান করা, ঠিক আছে। এখানে এই প্যাসেজে এটা বলা হয়েছে। আর এখানে আরও অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে। ইট অলসো অফার্স পেয়ার টু পেয়ার সাপোর্ট, লাইফ স্কিল ট্রেনিং দ্যাট হেল্প অ্যাডোলিসেন্স সে নো টু আর্লি ম্যারেজ, ঠিক আছে। এমন অনেক সহায়তা প্রদান করা হয় বা তাদেরকে দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হয়, যার ফলে তারা কি বলতে পারে, বাল্যবিবাহকে না বলতে পারে, ঠিক আছে। আবার এর আরও অনেক মানে সহযোগী মানে অনেক মানুষ এখানে কাজ করে, ঠিক আছে, অনেক মানুষ এখানে কাজ করে, প্রায় অনেকগুলো সংস্থান মিলে আর কি এখানে কাজ করে, প্রায় এদের 10,000-এর মতো দল আছে আর কি। এই ধরনের কথা এখানে বলা হয়েছে। ক্লিয়ার? প্যাসেজ পড়লে খুব সহজে বুঝতে পারবা। এখন আসো এখানে কি আমাদের কীভাবে ফ্লোচার্টটা লিখতে বলছে, কি টপিক দিয়ে, এই যে শোয়িং, ঠিক আছে। এই শোয়িংয়ের পরে আমাদের যে টপিক উল্লেখ করে দিছে, দ্য লিডিং ইভেন্টস অফ শিল্পীস লাইফ, ঠিক আছে, উল্লেখযোগ্য ঘটনা। লিডিং ইভেন্ট শব্দের অর্থ কি, উল্লেখযোগ্য, ইভেন্টস মানে ঘটনা, উল্লেখযোগ্য কি ঘটনা। এখানে উল্লেখযোগ্য ঘটনা, শিল্পীর জীবনে উল্লেখযোগ্য ঘটনাকে তুলে ধরা হয়েছে। যেমন বিয়ে করে 15 বছর বয়সে, ঠিক আছে। তারপরে দেখেন কি করে, আচ্ছা এই যে জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, এটা আমরা দিতে পারি, ঠিক আছে। জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, দেখেন এটা V2 দিয়ে হয়েছে, তার মানে প্রত্যেকটা আমাদেরকে কী দিয়ে শুরু করতে হবে, V2 দিয়ে শুরু করতে হবে, ঠিক আছে। জয়েন্ট আর লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ, লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপ আমরা এটা বলতে পারি, ঠিক আছে। তিনে কি বলতে পারি, আচ্ছা দেখেন কি বলছে, এই যে পার্টিসিপেটেড ইন ডিসকাশন রিপ্রোডাক্টিভ হেলথ, তাহলে আমরা এটা বলতে পারি পার্টিসিপেটেড ইন ডিসকাশন অন রিপ্রোডাক্টিভ হেলথ অ্যান্ড প্রেগনেন্সি, মেবি হেলথ অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রিপ্রোডাক্টিভ হেলথ এটা দিলাম আমরা, ঠিক আছে। এখানে এই যে যেটা ছিল এই যে এটা নিয়ে কথা বলছি। আচ্ছা এরপরে কি আছে, আচ্ছা এরপর দেখেন সে কি করেছিল, পেয়ার টু পেয়ার সাপোর্ট নিয়েছিল, রিসিভিং পেয়ার টু পেয়ার সাপোর্ট, আমরা কি বলতে পারি RECEIVING, রিসিভিং পেয়ার টু পেয়ার, রিসিভিং পেয়ার টু পেয়ার সাপোর্ট আমরা এটা বলতে পারি, ঠিক আছে। আর কি বলতে পারি, খেয়াল করেন, দেখেন আর কি বলা যায়। এখানে সে কি করেছিল, একজন মেম্বার হিসেবে কাজ করেছিল না, এই যে এই সংস্থার একজন মেম্বার হিসেবে কি করেছিল, ওয়ার্কড অ্যাজ এ মেম্বার অফ, কোথায়, অন অফ দ্য 100 গ্রুপস, 100s না 10,000 গ্রুপস, ডট ডট ডট, ঠিক আছে, যেটা আছে সেটা বসে যাবে আর কি, সাপোর্টেড বাই দ্য নন গভর্নমেন্ট অর্গানাইজেশন এ পর্যন্ত বসে যাবে, ঠিক আছে। এবং সে কী করেছিল, বুঝতে পেরেছিল দ্য পোটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস, ঠিক আছে। তাহলে আমরা এটা বলতে পারি, তাহলে আন্ডারস্ট্যান্ডকে জাস্ট আমরা কী করে দিব, V2 করে দিব, ঠিক আছে। আন্ডারস্টুড দ্য পোটেনশিয়ালি হার্মফুল ইফেক্টস, আন্ডারস্টুড
হয়ে গেছে? সবগুলোই দেখেন আমরা V2 দিয়ে শুরু করছি। ও সরি রিসিভিং না, রিসিভড, ঠিক আছে, CEIVED, রিসিভড। ক্লিয়ার? এই দেখেন V2 হবে, সব জায়গায় কী দিয়ে শুরু করতে হবে? V2 দিয়ে শুরু করতে হবে। এই যে V2 দিয়ে শুরু করতে হবে, এই যে V2 দিয়ে শুরু করতে হবে, এই যে V2, এই যে V2। ক্লিয়ার? এবার আসেন কনজিউমারিজম দিয়ে আমরা একটা ফ্লো চার্ট করি। এখানে কনজিউমারিজম শব্দ অর্থ হচ্ছে ভোগবাদ, ঠিক আছে? কনজিউমারিজম শব্দ অর্থ কি? ভোগবাদ। আচ্ছা, এখানে কি বলছে আমরা একটু দেখি। শোয়িংয়ের পরে যেটা বলছে, এই যে শোয়িংয়ের বলছে দ্য ব্যাড ইফেক্টস অফ আননেসেসারি স্পেন্ডিং, অপ্রয়োজনীয় ব্যয়ের যে খারাপ প্রভাব রয়েছে, যে খারাপ প্রভাব, সেই প্রভাবগুলো এখানে কি করতে হবে? দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, দেখি খারাপ প্রভাব কি কি আছে। এই যে সাম ব্যাড ইফেক্টস, ঠিক আছে, এই যে ব্যাড ইফেক্টস দেখা যাচ্ছে। ফর ওয়ান থিং ইট মে লিড টু, এটা নিয়ে যায় লিড টু ফাইন্যান্সিয়াল রুইন। তাইলে আমরা এটা কি করবো? লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন, ঠিক আছে? কি লিখবো? লিডিং টু। দেখেন এখানে কি আছে? ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এটা দিয়ে শুরু হবে। তাহলে লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন, লিডিং টু ফাইন্যান্সিয়াল রুইন। ক্লিয়ার? এটা হচ্ছে প্রথম ব্যাড ইফেক্ট। তারপরে কি বলতেছে? রুইন অর ডেপ্ট, এটা উল্লেখ করতে পারেন। রুইন অর ডেপ্ট, এটাও অ্যাড করে দিই, ঠিক আছে? রুইন অর ডেপ্ট, রুইন অর ডেপ্ট। ক্লিয়ার? তারপরে কি বলতেছে দেখি? ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইথ ইন ফ্যামিলি, এটা বলতে পারি, ঠিক আছে? এই যে ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইথ ইন ফ্যামিলিস, এটা বলতে পারি, ঠিক আছে? ক্রিয়েটিং আনহ্যাপিনেস উইথ ইন ফ্যামিলিস। আচ্ছা, তারপরে কি হয়েছে? ওপরে নেভার স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, তাহলে আমরা এটা বলতে পারি, ঠিক আছে? কি বলতে পারি? বিং নট স্যাটিসফাইড, বিং নট স্যাটিসফাইড হোয়াট দে হ্যাভ, হোয়াট দে হ্যাভ, এটা বলতে পারি। তো 5 কি বলা যায়? আচ্ছা, বিকামিং, এটা একটা কি হয়ে যায়? নেশায় পরিণত হয়। কি হয়? নেশায় পরিণত হয়। বিকামিং অ্যান এডিকশন, ঠিক আছে? এটা বলতে পারি কি? বিকামিং অন এডিকশন, এটা একটা নেশায় পরিণত হয়। সরি। আচ্ছা, 6 কি বলছে দেখি? আচ্ছা, ক্রিয়েটিং, এটা বলতে পারি। এই যে ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেমস, ঠিক আছে? ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেমস, ঠিক আছে? ক্রিয়েটিং সাইকোলজিক্যাল প্রবলেমস। ওকে, এগুলো সবই কিন্তু ব্যাড ইফেক্টসের যে প্রভাব, সেই প্রভাব নিয়ে কিন্তু এখানে বলা হয়েছে। সবই প্রভাব, এই যে প্রভাব, ঠিক আছে? এটা ধ্বংসের দিকে নিয়ে যাইতে পারে, এর প্রভাবে ধ্বংস হয়ে যাইতে পারে, ঋণের সৃষ্টি হতে পারে, পরিবারে অশান্তি সৃষ্টি হতে পারে, ঠিক আছে? আর হচ্ছে এর আরও খারাপ প্রভাব কি, মানে এর সাথে যে যুক্ত হয় সে কখনো তার যা আছে সে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে না। এটা একটা এর প্রভাবে সে এটা একটা অ্যাডিকশানে পরিণত হতে পারে এবং বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। সো আমরা দেখলাম যে যত ইম্পর্টেন্ট প্যাসেজ ছিল বা যে প্যাসেজ থেকে আমাদের ফ্লো চার্ট আসতে পারে, ঠিক আছে, বা আসার মতো বা আসছে বিগত সালে, সবই কিন্তু আমি সলভ করে দিছি। সো এই ক্লাসটা ভালোভাবে করলে আর ফ্লো চার্ট কোনো জায়গার থেকে কিচ্ছু পড়ার দরকার নেই। ফ্লো চার্টের জন্য জাস্ট আমার এই ক্লাসটা দেখে যাও, আর কিচ্ছু লাগবে না। ওকে, তো এই ক্লাসটা করলে তুমি ফ্লো চার্টে 10-এ 10 পাচ্ছ ইনশাল্লাহ, এটা তুমি নিশ্চিত থাকতে পারো। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।